স্বামী স্ত্রী সংসার সামলাবো, এখন পড়াশোনা বাদ। স্বামী সন্তান সংসার বাদ আপাতত পড়াশোনাটাই সামলাও তুমি। কখনই না, আমি আর পড়ব না। পড়তে একটু ভালো লাগে না। বিয়ে করেছে, এখন কোনো পড়াশোনা হবে না। বিয়ের পর মিলা মাস্টার্স কমপ্লিট করেছে। ওনার পড়তে ভালো লেগেছে তাই করেছে। ও করতে চায়নি, ভাইয়া জোর করে করিয়েছে। তাই জন্য তুমি আমাকে জোর করবে? কি মুসিবত রে! অন্তত এইচএসসি শেষ করবে তো। এসএসসি শেষ করবো না আর এইচএসসি। আকাশ গণিত বইটা হাতে নিয়ে একটা জ্যামিতি বের করে বলে, এটা মুখস্থ করো। এসব আমার মাথায় কোশ্চিন কালও ঢুকবে না। তোমাকে যারা টিউশনি পড়িয়েছে তারা কীভাবে পারত? তুমি যেভাবে পড়ানোর চেষ্টা করো সেভাবেই। তুমি সবাইকে এভাবে পাগল বানাতে? ওনাদের পাগল বানাতে হতে আসতে বলেছে কে? শত্রুগুলো বলো। পারবো না। রাহা, আমি কিন্তু রেগে যাচ্ছি। তো আমার কি? পড়বে না তুমি? না। ঠিক আছে, আমি তাহলে ভাইকে ডেকে নিয়ে আসছি। আজকে থেকে ভাইয়া তোমাকে পড়াবে। বলে বেড থেকে নামার জন্য উদ্যত হয়। রাহা দ্রুত আকাশের হাত টেনে ধরে বলে, ভাইকে কেন ডাকতে হবে? পড়ছি তো। পড়ো তাহলে। পড়তে পড়তে শহীদ করে ফেলো আমাকে। বেশি না বকে পড়ো। 9টা থেকে 11টা পর্যন্ত রাহাকে পড়ায় আকাশ। রাহার চোখ দুটো এখন ছোট ছোট হয়ে গেছে। বন্ধ করলেই ঘুমিয়ে যাবে, আর পড়তে হবে না আবার আগামীকাল। এখন ফ্রেশ হয়ে এসে ঘুমাও। আল্লাহ বাঁচলাম। আমি তো ভেবেছিলাম আজকে সারা রাত পড়াবে। যাও ফ্রেশ হয়ে আসো। রাহা বেড থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। আকাশ রাহার বই খাতা গুছিয়ে স্টাডি টেবিলের উপর রেখে শোয়ার জন্য রেডি করে ফেলে। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। জ্যাকেট খুলে ঘুমাও, না হলে ভালো ঘুম হবে না। খুলে কি হবে? সকালে তো পড়তেই হবে। ঘুমে কি হবে? সকালে তো উঠতে হবে আবার। বসে থাকো, ঘুমানোর প্রয়োজন নেই বলে আকাশ ওয়াশরুমে প্রবেশ করে। রাহা আকাশের যাওয়ার পানে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। তারপর শোয়া থেকে উঠে বসে, গায়ের জ্যাকেট খুলে পুনরায় শুয়ে পড়ে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে গায়ের হুডি খুলে রাখে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে রাহাকে জড়িয়ে ধরে। রাহা আকাশের হাত সরিয়ে দিয়ে নিজের গায়ের উপর থেকে, তারপর আকাশের টি শার্টের ভেতর দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। কি করছো? মাথা বের করে গলার দিক দিয়ে। এখানে কেন ঢুকছো? টি শার্ট ঢিলে হয়ে যাবে তো। আমার থেকে টি শার্টের দাম বেশি? আকাশ জড়িয়ে ধরে বলে, না। কিন্তু এখানে ঢুকছো কেন? ইচ্ছে করলো তাই। বের হও। কেন? কেন সেটা তোমাকে কিভাবে বোঝাই? বুঝালেই বুঝবো। বের হও, আদর করো। আগে বের হও, আগে আদর। রাহা, ভালো হবে না কিন্তু, বের হও বলছি। বলে রাহাকে ভেতর থেকে বের করার চেষ্টা করে। রাহা বের তো হয়ই না, উল্টো আকাশের বুকে গলায় চুমু খেতে শুরু করে। আকাশ প্রথমে শ্বাস আটকে রাখে, তারপর টি শার্ট খুলে ফেলে। রাহাকে দূরে সরিয়ে ধমক দিয়ে বলে, পাগল হয়েছ নাকি? এরকম করছো কেন? রাহা কোনো কথা না বলে আবার গিয়ে জড়িয়ে ধরে আকাশকে। আকাশের বুকে মুখ লিখে বলে, তুমি ভালো বড় না, আমাকে একটু আদর করো না? তুমি ভালোবাসো না আমাকে? কে বলেছে বাসি না? তাহলে আদর করো না কেন? আমি আদর করলে সামলাতে পারবে? কেন পারবো না? চুমু দিয়ে আদর করার সাথে সামলানোর কি সম্পর্ক? তোমার মাথায় বুদ্ধি কবে হবে বলো? জানি না। তাহলে ছাড়ো, আর জানতেও হবে না। শুধু শুধু আমার ফিলিংসের 12টা বাজিও না। মাথা খারাপ হচ্ছে, কিন্তু ছাড়ো। আর কিন্তু নিজেকে আটকে রাখতে পারবো না একদিনও। রাহা শয়তানি সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আকাশের ঘাড়ে গলায় চুমু খেতে শুরু করে। আকাশ হতভম্ব রাহার কার্যকলাপে। রাহা মুখ উঁচু করে নিয়ে চেপে ধরে আকাশের অধর যুগল। আকাশ রাহাকে দূর সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। রাহা শক্ত করে জড়িয়ে ধরে আছে আকাশের ঘাড়। আকাশ নিজের ভিতর থেকে হারিয়ে যায়। এবার নিজে রাহাকে কিস করতে শুরু করে। রাহাকে নিচে ফেলে নিজেই রাহার উপর উঠে যায়। এতদিন ধরে নিজেকে কোনোভাবে আটকে রাখলেও আজকে রাখতে পারে না। শেষ সাথে ঘুম ভেঙে যায় রাহার। নড়াচড়া করে নিজেকে গুটিয়ে নেয় আকাশের বুকে। আকাশ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাহা মুখ উঁচু করে আকাশের মুখের দিকে তাকায়। আকাশের মুখ দেখে লজ্জায় মুখ লুকায় আকাশের বুকে। আকাশের লোমশ ফর্সা নগ্ন বুকে গাল ঠেকিয়ে কান পেতে হার্টবিট শুনতে থাকে। আবার মাথা তুলে তাকায়। এখন আর ঘুম আসছে না। একা একা জেগে থাকতেও ভালো লাগছে না। আকাশকে ছেড়ে পাশে ঘুরতে গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরে যায়। নিচের দিকে তাকাতেই তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট টেনে গাটি ঢেকে নেয়। ব্ল্যাঙ্কেট টানাটানিতে আকাশের ঘুম হালকা হয়ে যায়। রাহার নড়াচড়াতে ঘুম ছুটে যায়। রাহাকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুম জড়ানো গলায় বলে, নড়াচড়া করছো কেন? ঠান্ডা বাতাস প্রবেশ করছে তো ভেতরে। তারপর চোখ দুটো টেনে তাকায়। ড্রিম লাইটের নীল আলোয় রাহার ফর্সা লজ্জা রাঙা মুখশ্রী দেখে। ব্যথা করছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। আর আদর চাই? দুদিকে মাথা নাড়িয়ে না বলে। কেন? রাহা বুকে মুখ লুকায়। আকাশ মুচকি হাসে। রাহার নগ্ন পিঠে হাত বুলিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। রাহা মুখ তুলে তাকায়। আকাশ রাহার ঠোঁটে আলতো স্পর্শে চুমু খায়। রাহাও খায়। আকাশ চেপে ধরে রাহার ওষ্ঠধয়।
রাহা খামছে ধরে আকাশের পিঠ, আবারও ডুবে যায় একে অপরের মাঝে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে রাহা। ওই সময় মিলাও রুম থেকে বেরিয়ে আসে। উঠে গেছো? জি ভাবি। সন্ধ্যা ওঠেনি? উঠেছিল, আবার ঘুমিয়েছে। ও। মিলার চোখ যায় রাহার গলার দিকে, কেমন লাল লাল দাগ হয়ে আছে। মিলা ভালোভাবে দেখার জন্য রাহার ওড়না সরিয়ে দেখতেই দেখে বাইটের দাগ। মুচকি এসে বলে, আকাশ রাতে বুঝি অনেক আদর করেছে? রাহা লাজুক ভঙ্গিতে হাসে। মিলা দাগ ঢেকে দেয় ওড়না দিয়ে। রাহা মিলার সামনে থেকে সরে নিচে চলে যায়। রাতের কথা মনে হতেই লজ্জা করছে ভীষণ। মিলা রাহার যাওয়ার পথে তাকিয়ে আছে। আমার কথায় কাজ হয়েছে দেখছি। রুম থেকে বেরিয়ে আসা আকাশ মিলার কথাগুলো শুনে ফেলেছে। তুই রাহাকে এসব উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছিলি? তাই তো বলি, ঝামেলার রানী এসব করছে কেন? এতদিন তো এমন কিছু করেনি। মিলা দ্রুত গতিতে নিচের দিকে যেতে যেতে বলে, তোর লাভটা কার হয়েছে, আমার না তোর? বলি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। আকাশ মুচকে হাসে। বুদ্ধি যারই হোক, লাভ শেষটা তো তারই নিজেরই হয়েছে। ছাদে দোলনায় বসে আছে রাহা আর মিলা। মিষ্টি রোদ উঠেছে, দুজনেই রোদ পোহাচ্ছে। একটা বাটিতে বড়ই রয়েছে, বসে বসে রোদ পোহানোর পাশাপাশি বড়ই খাচ্ছে আর গল্প করছে। মিলা ওর সমুদ্রের একে অপরের প্রেমের গল্পগুলো বলছে। কিভাবে দুজন পরিবারকে রাজি করিয়েছে বিয়ের জন্য সেসব বলছে। মিলার সমুদ্রের কাহিনী শুনতে রাহার বেশ ভালো লাগছে। এরকম গল্প আর আগে কখনো শোনা হয়নি কখনো। অফিস থেকে ফিরে আসা আকাশ সোফায় বসে আছে রাহা। আকাশ এক নজর সোফার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অসীম ভাইয়ের যাওয়ার পথে তাকিয়ে বলে, ঝামেলা রানী, তোমার রাজা এসে গেছে, যাও এখন রুমে, সেবা যত্ন করে আসো একটু। মিলা অসীমের মাথায় চাটি মেরে বলে, রাহা তোর ভাবে হয় অসীম, তো কি হয়েছে? বয়স আমার থেকে 5 বছরের ছোট, তাই বলি তুই আকাশের মতো ঝামেলা রানী বলে ডাকবি? ঝামেলা রানীকে ঝামেলা রানী বলে ডাকলে সমস্যা কোথায়? ঝামেলা রানী, তোমার কোনো সমস্যা আছে? রাহা দুই দিকে মাথা নাড়ায়। দেখলে, ঝামেলা রানীর কোনো সমস্যা নেই। তোর সাথে কথা বলে তর্ক করে কখনোই পারা যাবে না। কথা বলতে তর্ক করতে আসো কেন? কান ধরে মাপ চাইছি, তোর সাথে মনের ভুলেও আর কথা বলবো না। মনে থাকে যেন। রাহা আকাশের জন্য 1 গ্লাস পানি নিয়ে রুমে যাও। রাহা সোফা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ায়। নর্মাল পানি গ্লাসে ঢেলে রুমের দিকে এগিয়ে যায়। কেটে যায় অনেকগুলো দিন। রাহার মায়ের ব্রেন সার্জারি সফল হয়েছে। এখন কিছুটা সুস্থ হয়েছে। নেক্সট সার্জারি 1 মাস পর। রিশাদ বাংলাদেশে ফিরে এসেছে সার্জারির পর। অফিস কতদিনই বা অন্যর ভরসায় ফেলে রাখবে? নেক্সট সার্জারির আগে আবার চলে যাবে। রাহা রুম থেকে বের হয়, 1 পা আগাতে দেখে অসীম নিজের রুম থেকে বেরিয়ে আসছে। তাই দ্রুত আবার নিজের রুমে ঢুকে যায়। ডোরের পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে। ক্রমেই এগিয়ে আসছে অসীম। পায়ের শব্দে স্পষ্ট শোনা যাচ্ছে। আকাশের রুমের কাছে আসতেই রাহা গলার সব শক্তি দিয়ে জোরে ভাও করে ওঠে। সাথে সাথেই ধপাস করে নিচে কিছু পড়ার শব্দ হয়। রাহা তো হুহা করে হাসছে। হাসি চেপে নিচের দিকে তাকিয়ে দেখে এতে অসীম না আজলান শেখ নিচে পড়ে আছে। চারিদিকে 1000 টাকার নোট ছড়িয়ে আছে। আজলান শেখ কোমরে হাত দিয়ে উঠে বসে। রাহা অসীমের জায়গায় চাচা শ্বশুরকে দেখে থ হয়ে গেছে। করেছেটা কি? চোরের মতো চোখ মুখ বানিয়ে চারদিকে নজর বুলায়। ততক্ষণে কিছু পড়ার শব্দ শুনে নিচ থেকে সবাই উপরে উঠে এসেছে। সবাই ভাবছে রাহা পড়ে গেছে। উপরে এসে দেখে উল্টো কাহিনী। রাহা স্টান হয়ে দাঁড়িয়ে আছে আর বাড়ির বড় কর্তা 2 পা পিছিয়ে মাজার দিকে হাত দিয়ে বসে আছে। চারিদিকে টাকার ছড়াছড়ি। সাইমা শেখ স্বামীর এমন অবস্থা দেখে বলে, আল্লাহ গো, এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে? আকাশ রাহার মুখের দিকে তাকায়। রাহাত চোরের মতো চোখ আকাশের মুখ দেখে বুঝতে পারে এবং বাকি নেই যে ঘটনা কি ঘটেছে এখানে। ভাইজান, কি হয়েছে? কথা বলেন না কেন? সমুদ্র আর আকাশ দ্রুত আজলান শেখকে টেনে দাঁড় করায়। আজলান শেখ 2 ছেলের কাঁধে ভর করে দাঁড়িয়ে বলেন, বাবা গো, মাজা শেষ। সমুদ্র বলে, কিভাবে পড়লেন বাবা? আকাশ বলে, কিভাবে আর পড়বে? এই ঝামেলা রানী ভাও বলে চিৎকার শুনতে পাওনি? এই ঝামেলা রানী কিছুই করেছে নিশ্চয়ই। সকলে রাহার মুখের দিকে তাকায়। রাহার চোখ মুখ বলে দিচ্ছে দোষটা ওর নিজেরই। সাইমা শেখ স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বলছো না কেন? আমি করিডোর দিয়ে আসছিলাম টাকা গুনতে গুনতে। এখান অব্দি আসতেই রাহা চিৎকার করে ভাও বলে ওঠে। যেহেতু আমি টাকা গোনায় মগ্ন ছিলাম, তাই রাহার আচমকা চিৎকার ভয় পেয়ে পড়ে গেছি। অসীম এদিকে আসছিল। কাকার কথা শুনে ফিক করে হেসে ওঠে। সকলেই ওর দিকে তাকায়। আকাশ রেগে গিয়ে বলে, তোর হাসি পাচ্ছে কাকার অবস্থা দেখে? অসীম টাকা তুলে গুনতে গুনতে বলে, কাকার অবস্থা দেখে হাসি পাচ্ছে না, হাসি পাচ্ছে কাকার কথা শুনে। এত বড় একজন পুরুষ মানুষ হয়েও ছোট একটা মেয়ের চিৎকার ভয় পেয়ে চিটপাটাং হয়ে গেছে। পুরুষ মানুষের মান ইজ্জত শেষ। আকাশ আজলান শেখকে ছেড়ে এসে
অসীমের মাথায় একটা মেরে দেয়। মারছো কেন? উল্টাপাল্টা কথা বলিস কেন? উল্টাপাল্টা কোথায়? ঠিকই তো বললাম। আকাশ রাহার দিকে তাকায়। কাকাকে ভয় দেখিয়েছ কেন? তোমার জন্য পড়ে গিয়ে মাঝে ব্যথা পেল? আমি তো অসীম ভেবে ভয় দেখিয়েছিলাম। অসীম আর কাকাকে কি একরকম দেখতে? অসীম আসছিল এদিকে, তাই আমি ডোরের পাশে লুকিয়েছিলাম, কিন্তু অসীমের বদলে বড় আব্বু চলে এসেছে, বুঝতে পারিনি। আজলান শেখ বলেন, যা হয়েছে হয়েছে, ওকে আর বকাবকি করিস না, মানুষ মাত্রই ভুল। অসীম টাকা কুড়ানো বন্ধ করে রাহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি তো এই অবধি এসে আবার রুমে গিয়েছিলাম পি করতে। যাই হোক না কেন, কাকার জায়গায় আমি থাকলে জীবনেও ভয় পেতাম না। কাকা ভীতু মানুষ কিনা, তাই ভয় পেয়ে গেছে। আকাশ অসীমের পিঠে আরেকটা বসে বলে, বীর পুরুষ যেই কাজ করছিস সেটা কর তাড়াতাড়ি। কথায় কথায় মানো কেন? সব কটা ভাই বোনরা একই অভ্যাস। আজলান শেখ সমুদ্রকে ছেড়ে দাঁড়ায়। রাহাত দিকে তাকে বলে, মা, জীবনে আর এই কাজ করো না। আচ্ছা আব্বু, সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে, নিচে যাও সবাই। অসীম টাকাগুলো তুলে আজলান শেখের হাতে দেয়। সবাই নিচের দিকে এগিয়ে যায়। রাহা তখনও ডোরের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ রাহার হাত ধরে টেনে রুমের ভেতরে চলে আসে। আকাশের চোয়াল শক্ত হয়ে আছে। রাহার একটু একটু ভয় করছে আকাশকে দেখে। নিশ্চয় ওকে এখন বকবে। ও কি জানতো নাকি অসীমের বদলে আজলান শেখ চলে আসবে? জানলে তো জীবনেও এমন কিছু করতো না। তুমি কবে ঝামেলা করা বন্ধ করবে? আমি ইচ্ছে করে ঝামেলা করি নাকি? ইচ্ছে করে করো না? না। অসীমকে তুমি ইচ্ছে করে ভয় দেখাতে চাওনি? অসীমকে ইচ্ছে করে ভয় দেখাতে চেয়েছি, বড় আব্বুকে তো না। যাকে দেখাতে চাও না কেন, এইসব অকাজের বুদ্ধি কবে শেষ হবে তোমার? ভালো বুদ্ধি তো একটু নেই মাথায়। পড়তে বললে পড়বো না, কিছু করতে দিলে ঠিকঠাকভাবে করতে পারবো না। সবসময় শুধু অকাজ, তাই না? আর করবো না, আর করবো না, আর করবো না বলেও তো কিছু করো না। সত্যি বলছি, আর করবো না। মনে থাকে যেন। মনে থাকবে। পড়তে বসো এখন। এখন? তো কখন? পরে। বসছি তো, রেগে যাওয়ার কি আছে? বেশি কথা না বলে ম্যাথ বই নিয়ে আসো, আমি নিচ থেকে আসছি। রাগ ঘাড় কাত করে বলে, হ্যাঁ। আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আকাশে যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙচি কাটে রাহা। তারপরে স্টাডি টেবিলের দিকে এগিয়ে যায়। চেয়ার টেনে বই খাতা নিয়ে বসে যায়। রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে যায় সবাই। রাহা শোয়ার জন্য নিজেই বেড তৈরি করে। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বেড ঠিক করা হয়ে গেলে লাইট অফ করে বেডে এসে শুয়ে পড়ে। আজলান শেখ উপর হয়ে শুয়ে আছে। সাইমা শেখ হট ওয়াটার বোতলে গরম পানি তুলে শেক দিয়ে দিচ্ছে মাজায়। বেশ ব্যথা পেয়েছে। মাজা গরম হয়ে আছে ব্যথার কারণে। পেইন কিলার খেয়েছে, তাই ব্যথা একটু কমেছে। সাইমা শেখ হেসে এসে বলেন, আকাশ রাহার একদম ঠিক নাম দিয়েছে। আসলে ঝামেলা রানী। তা যা বলেছ। মেয়েটা একদম সহজ সরল বোকা শোকা, তাই এমন সব কাজ করে ঝামেলা করে বসে। বাবা মায়ের আদরের মেয়ে তো, তাই আরও এমন হয়েছে বেশি। শেক দেওয়া বন্ধ করে মুভ মলম দিয়ে মালিশ করে দাও আবার। তারপর ঘুমাও, সকালে আবার উঠতে হবে। সাইমা শেখ হট ওয়াটার বোতলটা রেখে মুভ মলমটা নিয়ে মাজায় মালিশ করতে থাকে। দেখতে দেখতে রাহার অর্ধবার্ষিকী পরীক্ষা এগিয়ে আসে। রাতে 2 ঘন্টা সমুদ্র রাহাকে পড়ায় 7টা থেকে 9টা পর্যন্ত। আকাশের কাছে পড়তে বসলে শুধু তালবাহানা করে, তাই আকাশ ভাইয়ের উপর দিয়েছে রাহাকে পড়াশোনার দায়িত্ব। সমুদ্রের হাতে বড় লাঠিটা দেখে টু শব্দ না করে পড়া কমপ্লিট করে রোজ। সমুদ্র এমনি সময় হাসি খুশি থাকলেও পড়াশোনার সময় গম্ভীর হয়ে যায়। ওর গম্ভীর চোখ মুখ দেখে রাহা ভয়ে ভয়ে পড়া কমপ্লিট করে। যেই বড় লাঠি নিয়ে বসে, পড়া না পারলে ঠাস করে লাগিয়ে দেবে। আগে থেকে রাহার পড়ার উন্নতি হয়েছে। এত কিছুর পরেও রাহার দুষ্টুমি আর ঝামেলা পাকানো কমেনি। আগের মতোই আছে এখনও, বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। অসীমের সাথে তাল মিলে যত ধরনের অকাশ সব করে। আকাশ মাঝে মধ্যে ভীষণ রেগে যায় রাহার উপর। একটা 16 বছরের মেয়ে এতটা অবুঝ কিভাবে হয় আকাশের মাথায় ঢোকে না। রাহার মায়ের 3টা অপারেশন কমপ্লিট হয়েছে। হার্ট সার্জারি সাকসেস হইলে 1 মাস পর দেশে ফিরে আসবে। 5 দিন পর থেকে রাহার পরীক্ষা শুরু। 2 দিন পর রাহাকে ওর বাপের বাড়ি রেখে আসবে ঠিক করেছে আকাশ। এখন বিকেল। আকাশ অফিস থেকে ফিরে এসেছে। আকাশের পিছু পিছু রাহা রুমে চলে যায়। সোফায় বসে থাকা অসীম, মিলা, সমুদ্র হাসে। রুমে এসেই রাহাকে জড়িয়ে ধরে আদর করে আকাশ। অফিসে যাওয়ার আগে আর আসার পর আদর না করলে গাল ফুলিয়ে বসে থাকে রাহা। রাহার এই ছোট ছোট আবদারগুলো ভালোই লাগে আকাশের কাছে, তাই নিজেও রাহার আবদারের সায় দেয়। রাহাকে ছেড়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা ফোন হাতে নিয়ে ওর বাবার ফোনে কল করে। রেজান মাহবুব মেয়ের কল পেয়ে রিসিভ করে মুখের সামনে ধরে ফোন। হাসি মুখে কথা বলে দুজনেই। তারপর মায়ের সাথে কথা বলে। মায়ের মুখ দেখেই মুখের হাসি চওড়া হয় রাহার। 2 মাস আগে মায়ের কাছে গিয়েছিল। 1 সপ্তাহ থেকে এসেছে। মেয়েকে দেখার জন্য, ছোঁয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন আয়েশা খানম। আকাশ শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে।
কোমরে টাওয়াল পেঁচানো, চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। ফর্সা উদাম গা চকচক করছে। রাহা এগিয়ে গিয়ে দাঁড়ায়, মুখ উঁচু করে ঠোঁট দেখায়। আকাশ হেসে ঝুঁকে চুমু খায় ঠোঁটে। কবে বড় হবে ঝামেলা রানী? কোনোদিনও না। আকাশ ভুরকুচকে বলে, কেন? বড় হলে তো আর আদর করবে না তুমি, তাই। আকাশ রাহার কোমর জড়িয়ে ধরে মুখে ফু দিয়ে বলে, কে বলল বড় হলে আদর করব না? আমি বললাম। তুমি জানো সব কিছু? হুম। আকাশ শেষে ঠোঁটে আরুদ্র চুমু খেয়ে বলে, বড় হলে তো আরো বেশি বেশি আদর করব। এখন ছোট বলে কম আদর করি। বেশি আদর তো এখন হজম করতে পারবে না। সবাই ছোটদের বেশি আদর করে আর বড়দের কম আদর করে। সবাই ছোটদের বেশি আদর করলেও আমি তোমাকে বেশি আদর করব বড় হলেই। তাহলে তো তাড়াতাড়ি বড় হয়ে যাব আমি। বড় হওয়ার সাথে সাথে মাথার বুদ্ধিও বড় করো, না হলে আবার বড় হয়েও বড় বড় ঝামেলা ক্রিয়েট করবে। ঝামেলা ছাড়া তোমার এই ঝামেলা রানী আর কোনো কাজ করে না, বুঝছো? পারফেক্ট রাজামশাই। সেটা তো খুব ভালো করে জানি আমি। রাহাকে ছেড়ে আলমারির দিকে এগিয়ে যায়। পড়া কমপ্লিট করে রাতের খাবার খেয়ে ঘুমে যায় রাহা। আকাশ রাত জেগে বসে বসে অফিসের কাজ করে। 3 দিন পর একটা মিটিং আছে, সেখানে আকাশের প্রেজেন্টেশন দিতে হবে। কয়েকদিন ধরেই রাত জেগে এই প্রেজেন্টেশনের জন্য কাজ করছে। অফিসের ওনার আকাশের উপর ভরসা করে এই কাজটা ওকে দিয়েছে। ওর এই প্ল্যান সাকসেস হলে অফিস আর ওর দুজনের লাভ হবে। রাত 3টা পর্যন্ত জেগে জেগে কাজ শেষ করে। ফাইল রেডি করে স্টাডি টেবিলের উপর রেখে দেয়। সবকিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আকাশকে অনুভব করতেই চোখ খুলে তাকায় রাহা। কাজ শেষ হয়েছে? এত নড়াচড়া করছিল কেন একটু পরপর? তোমাকে ছাড়া ভালো ঘুম হয় না জানো না? জানি বলে আজকে কাজ শেষ করেছি। এখন ঘুমাও রাত শেষের দিকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুজনে গভীর ঘুমে বিভোর হয়ে যায়। আজ ছুটির দিন। সকালে বেলা করে ঘুম থেকে ওঠে রাহা। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে আসে। মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ রান্না করছে। সোফায় বসে আছে আমজাদ শেখ আর আজলান শেখ। সন্ধ্যার সাথে খেলায় মেতে উঠেছে দুই ভাই। সন্ধ্যার বিড়াল মিটি সোফার এক কোণে বসে আছে। রাহা গিয়ে মিটির পাশে বসে। রাহাকে দেখে বসা থেকে উঠে রাহার কোলে এসে বসে মিটি। ছুটির দিন হওয়ায় সমুদ্র আর অসীমও নাক ডেকে ঘুমাচ্ছে আজকে। সকালের খাবার খেয়ে দুই ভাই বেরিয়ে যায়। রাহা আকাশকে ডেকে তুলে নিয়ে আসে। মিলা সমুদ্র আর অসীমকে ডেকে তোলে। বাকি সবাই একসাথে খেতে বসে। খাওয়ার মাঝে অসীমের উল্টাপাল্টা কথার বিপরীতে দুই ভাইয়ের কাছে খাই দুঘা করে। দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন কোনো কালে আমার ভাই হতে পারো না। তোমরা দুজন কোনো এক বাড়িতে কেউই আমার কিছুই হও না, শুধু ঝামেলা রানী বাদে। একমাত্র ঝামেলা রানী আমাকে ভালোবাসে। আকাশ বলে, রাহা হচ্ছে ঝামেলা রানী আর তুই হচ্ছে অকাজের রাজা। তোরা দুজন তো মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই বোন। তোদের দুজনের তো এক বাড়িতে জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে আমি এই বাড়িতে জন্মে গেছি। অসীম এই সেই একটা অস্থির ভাব নিয়ে বলে, ঝামেলা রানী যদি আমার যমজ বোন হতো আর তোমার যদি অন্য বাড়িতে জন্ম হতো, বিশ্বাস করো আমি জীবনেও তোমার কাছে আমার বোনকে বিয়ে দিতাম না। অনন্যা শেখ ধমক দিয়ে বলেন, খাওয়ার মাঝে কিসের এত কথা তোদের? আর আকাশ, তুই তো এমন ছিলি না, দুই ভাইয়ের সাথে দিন দিন তুইও এমন হয়ে যাচ্ছিস। সঙ্গদোষে লোহা ভাসে। ছেলের উত্তর শুনে অনন্যা শেখ বলেন, আগে কি ওরা তোর সঙ্গ ছিল না? নীলা রাফি ওরা তো অসীমের থেকেও 2 কাঠি উপরে। তাও তো তোর মাঝে কোনো পরিবর্তন ছিল না। চুপচাপ খাও তো মা, আর কথা বলো না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। খাওয়া দাওয়া শেষে রুমে ফিরে আসে রাহা। আকাশ বড় ভাইয়ের সাথে গল্প জুড়ে বসেছে। রাহা রুমে এসে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যবসা গরমে অতিষ্ঠ জনমানব। কারেন্ট চলে গেছে। বেলকনি দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। সে বাতাস গায়ে মেখে দাঁড়িয়ে রইল রাহা। কারেন্ট চলে আসায় রুমে ফিরে আসে। চোখ যায় স্টাডি টেবিলের ওপরে। বই খাতা সব এলোমেলো করে রেখেছিল কাল, সে সব আর গোছানো হয়নি। টেবিলের কাছে এগিয়ে আসে। নিজের বই খাতা সবকিছু গুছিয়ে রাখে। চোখ যায় দুটো ফাইলের ওপর। ফাইল দুটো হাতে তুলে নেয়। খুলে খুলে দেখে। ফোন বেজে ওঠায় একটা ফাইল খুলে রেখেই ফোনের কাছে এগিয়ে যায়। কাস্টমার কেয়ারের কল দেখে বিরক্ত হয়ে আবার এগিয়ে আসে টেবিলের কাছে। ফোন রাখতে গিয়ে পানির গ্লাসে ধাক্কা লাগে আর গ্লাসের পানি ফাইলের উপর গিয়ে পড়ে যায়। কাচের গ্লাস পড়ে ভেঙে যাবে তাই আগে গ্লাসটা ঠিক করে রাখে। তখনই চোখ পড়ে ফাইলের উপর। তড়িঘড়ি করে ফাইল হাতে নিয়ে পানির ঝরার চেষ্টা করে। ঝাঁকির কারণে ভেজা পেপার মাঝখানে ছিঁড়ে নিচে পড়ে যায়। দুটো পেপার কুঁচকে যায়। ফাইলের এমন চেহারা দেখে রাহাত চোখ মুখ শুকিয়ে যায়। আকাশ ওকে আজ কি করবে আকাশ নিজেও জানে না। সকালে বারবার বলেছে ফাইলগুলোতে যেন হাত না দেয়। 1000বার বলেছে স্টাডি টেবিলের উপর যেন পানির জগ গ্লাস না রাখে কখনো। রাহা বারবার রাখলেও আকাশ সরিয়ে রাখত। পই পই করে বলেছিল ফাইল দুটো ভীষণ ইম্পর্টেন্ট। ফাইলের যেন কিছু না হয়, ও যেন ভুলেও ফাইলের হাত না দেয়।
কিন্তু আকাশের এত সাবধান বাণীর পরেও ফাইলের নাজেহাল অবস্থা করেছে আজ। কি করবে বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে রইল। কিছু সময় পরে এই রুমে ফিরে আসা আকাশ রাহাকে স্টাডি টেবিলের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায়। নিজের এত পরিশ্রমের ফল কিরকম অবস্থায় দেখে আকাশ দিন দুনিয়া ওলটপালট হয়ে যায়। পায়ের রক্ত ছলকে মাথায় উঠে যায়। মেজাজ হারিয়ে রাহার হাত থেকে ফাইল নিজের হাতে নেয়। আকাশের এমন রাগে লাল মুখ দেখে রাহার আত্মায় পানি নেই। উল্টে পাল্টে ফাইলটা দেখে শান্তকণ্ঠে বলে, ফাইলটা এমন হলো কিভাবে? রাহা তুলতে তুলতে বলে, ওই ওই আকাশ ভীষণ রেগে যায়। ফাইলটা এমন হলো কিভাবে জিজ্ঞাসা করছি? ওই ভুল করে পানি। আকাশ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সজোরে থাপ্পড় বসায় রাহার গালে। চিৎকার করে বলে, কতবার বলেছি ফাইলে হাত দেবে না, ফাইল থেকে দূরে থাকবে, তারপরেও এটা ধরছো কেন? ধরেছো তো আবার এমন অবস্থা করে ছেড়েছ। তোমার মাথায় কি আল্লাহ তাআলা একটু জ্ঞান বুদ্ধি দেয়নি? কবে বুদ্ধি হবে? আগামীকাল আমার প্রেজেন্টেশন আছে। আমার গত এক সপ্তাহে সব পরিশ্রমে পানি ঢেলে শান্তি হয়েছে তোমার? আগামীকাল বসকে আমি কি উত্তর দেব? কোন মুখে দাঁড়াবো তার সামনে? তোমার সব ছেলে মানুষই মেনে নেই বলে যা ইচ্ছা তাই করবে? আকাশের চিৎকার শুনে বাড়ির সবাই চমকে ওঠে। একটু আগেই তো রুমে গেল, এত তাড়াতাড়ি কি হলো? চিৎকার করছে কেন? আর আকাশ শান্ত স্বভাবের ছেলে, সহজে রাগে না রাগলে তার যথাযথ কারণ থাকে। এর আগে আকাশের এমন চিৎকার খুব কমই শুনেছে শেখ বাড়ির সদস্যরা। সকলে সে দাঁড়ায় আকাশের রুমে। রাহা গালে হাত দিয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। রাগে ফুসফুস করছে আকাশ, হাতে ফাইলটা রয়েছে। পুনরায় চিৎকার করে বলে, যাও আমার চোখের সামনে থেকে। রাহা আবার কেঁপে ওঠে, ভয়ে আরো জোরে কেঁদে দেয়। রাহার কান্না দেখে আকাশের রাগ আরো বেড়ে যায়। কাঁদবে না, একদম একদম কাঁদবে না। অকাজ ছাড়া কিচ্ছু আর পাও না তুমি। পারলে গিয়ে সেটা করো, বিদায় হও আমার চোখের সামনে থেকে। অনন্যা শেখ এগিয়ে যেতে যেতে বললেন, কি হচ্ছে আবার? এরকম করছিস কেন? কি করেছে রাহা? কি করেনি সেটা জিজ্ঞাসা করো। বলবি তো কি হয়েছে, না বললে জানবো কিভাবে? হাতের ফাইলটা সামনে ধরে বলে, দেখো কি হয়েছে। এমন হয়েছে কিভাবে ফাইলটা? সেটা ওকে জিজ্ঞাসা করো। আমার সব পরিশ্রমে পানি ঢেলে দিয়েছে। অনন্যা শেখ রাহার কাছে এগিয়ে যায়, রাহার মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে রে মা? ফাইলটা অমন হয়েছে কিভাবে? কান্নার ধকলে কিছুই বলতে পারে না রাহা। কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, কথা বলার মতো অবস্থায় নেই। পুরো শরীর থরথর করে কাঁপছে রাহার। অনন্যা শেখ রাহার গাল থেকে হাত সরিয়ে দেখতেই আতকে উঠলেন। তাকায় ছেলের মুখের দিকে। চোয়াল শক্ত করে ওনাদের দুজনের দিকে তাকিয়ে আছে আকাশ। এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? কি অবস্থা করেছিস মেয়েটার গালের? সকলে এগিয়ে গিয়ে দাঁড়ায় রাহার সামনে। ফর্সা গালটাতে ৫ আঙ্গুলের ছাপ বসে গেছে। লাল হয়ে ফুলে উঠেছে অনেকটা, ব্যথায় টনটন করছে। এভাবে কেউ মারে? ছোট থেকে এত বড় হয়েছে, আজ অব্দি ফুলের টোকা পড়েনি গায়ে। বাড়ি কেউ কখনো চোখ রাঙিয়ে কথা বলেনি। ননির পুতুলের মতো ত্বকে আঘাত পড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠেছে সেই আঘাত। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, এসব কি আকাশ? এভাবে মেরেছিস কেন ওকে? গলাটা কেমন হয়ে গেছে দেখছিস? রাহার এমন গাল দেখেও একটু মা হয় না আকাশের, বরং রাগে গজগজ করতে করতে বলে, এর থেকেও জোরে মারা উচিত ছিল। কিছু না বলতে বলতে আজ এই অব্দি এসেছে। ওকে পই পই করে বলেছিলাম ফাইলটা যেন হাত না দেয়, কিন্তু ও কি করেছে দেখেছিস? হাত দিয়ে শুধু ধরেনি, পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার গত ১ সপ্তাহের পরিশ্রম সব পানিতে ভাসিয়ে দিয়েছে। অনন্যা শেখ কিছুটা রাগ দেখে বললেন, একটা ফাইল নষ্ট হয়েছে তো কি হয়েছে, তাই বলে তুই মেয়েটাকে এভাবে মারবি? ফাইল কি দ্বিতীয়বার তৈরি করা যাবে না? আজকের দিন পার হলে আগামীকাল আমার প্রেজেন্টেশন। গত ১ সপ্তাহ না ঘুমিয়ে রাত জেগে ফাইলটা তৈরি করেছি। একদিনের মধ্যে এই ফাইলটা কিভাবে রিক্রিয়েট করবো আম্মু? তোমাদের কোনো ধারণা আছে এই প্রেজেন্টেশনের জন্য কত পরিশ্রম করতে হয়েছে আমাকে? বসকে আমি কি উত্তর দেব? সে ভরসা করে আমাকে এই কাজটা দিয়েছিল। কি বলবো যখন আমি আগামীকাল প্রেজেন্টেশন দিতে পারবো না? আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, সে না বুঝে আমার ফাইলটা নষ্ট করে ফেলেছে, এটাই বলবো? এত রেগে যাচ্ছিস কেন? আকাশ পুনরায় চিৎকার করে বলে, কি করবো আমার মাথা কাজ করছে না। ওকে সর আমার চোখের সামনে থেকে। আমি যা যা অপছন্দ করি তোমরা সেই সব গুণওয়ালা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে, তো আবার আমার থেকে বয়স এত ছোট। তবু ওকে আমি মেনে নিয়েছি, ভালোবেসেছি। নিজের অপছন্দের জিনিসগুলো সহ্য করে নিচ্ছি, ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমাদের কাছে কখন অভিযোগ করেছি কিছু? এমন একটা ইম্যাচিউর মেয়ের সাথে আমাকে কেন বিয়ে দিলে? বলেছি কখনো মাথায় এতটুকু বুদ্ধি নেই? সবসময় উল্টোপাল্টা কাজকর্ম করে। এর আগেও ২ বার আমার অফিসের পেপারস নষ্ট করেছে। আমি ভালোভাবে ২ বার বুঝিয়েছি আমার অফিসের কোনো কিছুতে যেন হাত না দেয়। এবারও এতবার করে বলেছি, তবু কাজ হলো না। শেষ পর্যন্ত ফাইলটার এই অবস্থা করে ছেড়েছে। ওকে সরা আমার চোখের সামনে থেকে, না হলে আমি কি করবো আমি নিজেও জানি না। বাবা, মাথা ঠান্ডা করো, এত রাগ ভালো না। সবাই বের হও, সাথে আপদটাকে নিয়ে যাও। অনন্যা শেখ ছেলের এমন রাগ দেখে আর কিছু বলার সাহস করে না। রাহার হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে।
পেছন পেছন বাড়ির সবাই বেরিয়ে যায়। আকাশের হাতের নষ্ট ফাইলের দিকে তাকিয়ে থাকে। কি করবে কিছু মাথায় আসছে না। মাথাটা হ্যাং হয়ে গেছে। রাগে দুনিয়া অন্ধকার দেখছে। অনন্যা শেখ রাহাকে ওনার নিজের রুমে নিয়ে আসে। গালে মলম লাগিয়ে দেয়। ফর্সা গালটা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে। রাহা হিচকি তুলে কাঁদছে। চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে। চোখ নাক মুখ লাল হয়ে গেছে। অনন্যা শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে, আকাশের ফাইলে পানি ফেলেছ কেন মা? রাহা হিচকি তুলতে তুলতে বলে, আমি ইচ্ছে করে ফেলিনি মা, ভুল করে পড়ে গেছে। গালে অনেক ব্যথা করছে। রাহা উপর নিচ মাথা নাড়ায়। অনন্যা শেখ রাহাকে বুকে টেনে নেয়। মায়ের ওম পেতেই রাহা আরো জোরে কেঁদে ওঠে। অনন্যা শেখ মাথায় পিঠ হাত বুলিয়ে বলে, কাঁদে না মা, একটু পর সব ঠিক হয়ে যাবে। আকাশ একটু পরে এসে তোমাকে আবার আদর করবে। আমি যাব না আর ওখানে। আচ্ছা না গেলে এখন কান্না বন্ধ করো। চোখ মুখ কেমন হয়ে গেছে দেখেছ? রাহা আকাশের রুমে আর যায়নি। কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের রুমেই গেছে। আকাশ পুনরায় ফাইল তৈরি করছে। একবারের জন্য বসা থেকে ওঠেনি। রাতের মধ্যে ফাইল কমপ্লিট করতে হবে। দুপুর 2টায় মিলা আকাশের রুমে আসে। কোনো কথা না বলে আকাশের সামনে কফির মগ রেখে আলমারি খুলে রাহার ড্রেস নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ একবারও মাথা তুলে মিলার দিকে তাকায়নি। শুধু কফির মগের দিকে তাকিয়েছিল একবার। এটারই প্রয়োজন ছিল। মিলা রাহার ড্রেস নিয়ে অনন্যা শেখের রুমে আসে। রাহা বেডে বসে আছে। ড্রেস রাহার হাতে দিয়ে বলে, যা ওয়াশরুমে। রাহা কোনো কিছু না বলে ওয়াশরুমে প্রবেশ করে। হাসি খুশি রাহার মলিন মুখ দেখে মিলারও একটু ভালো লাগছে না। গালটা এখনো ফুলে আছে। 5 আঙ্গুলের ছাপ এখন স্পষ্ট। কি জোরেই না মেরেছে শয়তান ছেলেটা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। মিলার ভীষণ খারাপ লাগছে রাহার জন্য। আকাশকে হাজারটা বকাঝকা করতে করতে রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। সমুদ্র মাত্রই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে সে বেডে বসেছে। সন্ধ্যা ঘুমিয়ে গেছে। রাহা এখনো কাঁদছে। আকাশ এমন একটা কাজ করবে ধারণার বাইরে। রাগ সামলাতে পারেনি। আকাশ তো সহজে রাগে না বা এমন কিছু করেও না, কিন্তু আজকে হয়তো রাগের মাত্রা অনেক বেশি হয়ে গিয়েছিল। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। অনন্যা শেখ রাহার জন্য রুমেই খাবার নিয়ে আসে। নিজের হাতে খাইয়ে দেয়। রাহা খেতে খেতে আবারও ফুপে ফুপে কাঁদে। অনন্যা শেখের ভালো লাগছে না রাহাকে এভাবে দেখতে। মেয়েটা একটু পরপর ফুপে ফুপে কাঁদছে। আকাশকে খাওয়ানোর জন্য ডাকতে ডাকতে আসে অসীম। তাকে এক ধমক দিয়ে নিচে পাঠিয়ে দেয় আকাশ। মুখটা ছোট করে নিচে ফিরে আসে অসীম। আকাশের ধমক নিচে থেকে সবাই শুনেছে। আজকে যে আকাশ মস্তিষ্ক উত্তপ্ত লাভার মতো হয়ে আছে সবাই বুঝতে পারছে। তাই ওকে আর ডিস্টার্ব না করাই উত্তম। সারাদিন আর রুম থেকে বের হয় না রাহা। সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে 2 ভাই আমজাদ শেখ আর আজলান শেখ। ড্রয়িং রুম আজ শান্ত দেখে সোফার দিকে তাকায় দুজনেই। অসীম নেয়ার সোফায় সমুদ্র সন্ধ্যাকে নিয়ে বসে আছে। রাহা বা আকাশ দুজনের একজনও নেই। মিলা 2 শাশুড়ির সাথে রান্নাঘরে। 2 ভাই নাতনির সাথে কথা বলে হাতে থাকা চকলেটের প্যাকেট দিয়ে নিজেদের রুমের দিকে আগায়। আমজাদ শেখের রুমে প্রবেশ করতে দেখে রাহা বেডে শুয়ে আছে। রাহাকে নিজের রুমে দেখে ভ্রুকুচকে আসে আমজাদ শেখ। রাহা তো এই রুমে আসে না খুব একটা, আসলো একটু সময় থেকে আবার চলে যায়। কিন্তু আজ একা একা শুয়ে আছে কেন এখন? অসুস্থ নাকি? গলা খাকারি দেয় আমজাদ শেখ। শ্বশুরের গলার স্বর শুনতে পেয়ে নড়ে চড়ে ওঠে রাহা। আমজাদ শেখ পাঞ্জাবির পকেট থেকে ফোন মানিব্যাগ বের করে রাখে। তারপর রাহার দিকে এগিয়ে যায়। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? রাহা না তাকিয়ে না বলে। গলার স্বর শুনে স্বাভাবিক লাগে না, আর একটু কাছে এগিয়ে যায়। কি হচ্ছে তোমার? রাহা 2 দিকে মাথা নাড়ায়। আমার দিকে তাকাও। রাহা কিছু বলে না। আমজাদ শেখের কুঁচকে যাওয়া কপাল ভ্রু আরো কুঁচকে যায়। কি কিছু বলেছে? আকাশ বকেছে? এতক্ষণ ধরে রাখা কান্না আবার বেরিয়ে আসে। ফুপিয়ে কেঁদে ওঠে আবার। আমজাদ শেখ হকচুকে যায়। কি হলো, কাঁদছে কেন? তড়ি ঘুরে ঘুরে বলে, কি হয়েছে তোমার? আমার দিকে ঘোরো। রাহা উঠে শ্বশুরের দিকে মুখ করে মাথা নিচু করে বসে। আমজাদ শেখ রাহার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। রাহার মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। বাম গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। চোখ মুখ ফুলে গেছে। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণধারা। হুড় করে রাগ উঠে যায়। মেয়েটাকে কে এভাবে মারল? আর একা একা কান্না করছে, কেউ নেই ওর কাছে? কে মেরেছে মা তোমাকে? শ্বশুরের আদর মাখা স্বর শুনে রাহার কান্না আরো বেড়ে যায়। রাহার মুখটা দেখে ভীষণ মায়া হয় আমজাদ শেখের। রাহাকে আদর করে কান্না বন্ধ করতে বলে। তারপর রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলে, রাহাকে কে কে মেরেছে? হুঙ্কার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন 3 জন। দাদার হুঙ্কার শুনে ছোট সন্ধ্যা ভয় পেয়ে যায়। আজলান শেখ নিজের রুম থেকে বেরিয়ে আসে ছোট ভাইয়ের হুঙ্কার শুনে। অসীম নিজেও রুম থেকে বেরিয়ে আসে।
আকাশ আর রাহাবাদে সবাই ড্রয়িং রুমে উপস্থিত। আমজাদ শেখ অনন্যা শেখের দিকে তাকিয়ে আগের মতোই গর্জন করে বলে, রাহাকে কে মেরেছে? অনন্যা শেখ মিনমিন করে বলে, আকাশ। আকাশ? আকাশ কেন মেরেছ ওকে? কোথায় ও? নিজের রুমে কাজ করছে। কেন মেরেছ? সবকিছু খুলে বলে অনন্যা শেখ। সবকিছু শোনার পর কিছুটা শান্ত হয় আমজাদ শেখ। তারপরেও রাগী স্বরে বলে, তাই বলে মেয়েটাকে ওভাবে চড় দেবে? এখনো গালটা লাল হয়ে ফুলে আছে। কেঁদে কেঁদে চোখ মুখের কি হাল করেছে। 3 জন ওকে ছেড়ে রান্নাঘরে কি করছো? একজন ওর কাছে থাকতে পারলে না? অনন্যা শেখ আগের মতোই মিনমিন করে বলে, ওর কাছেই তো ছিলাম, ঘুমিয়ে পড়েছিল তাই রান্নাঘরে এসেছি। আমজাদ শেখ আকাশ আর বাড়ির সবাইকে বকতে বকতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ওনার পেছন পেছন আজলান শেখও যায় রাহাকে দেখার জন্য। 2 যা রান্নাঘরে চলে যায়। মিলা ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল। অসীম সোফায় বসে। সাথে সাথে সন্ধ্যা বাবার কোল থেকে অসীমের কোলে চলে যায়। অসীমের মুখ আজ মলিন থমথমে। একে তো রাহাকে মেরেছে, রাহার মন খারাপ কান্না করছে, তার উপর নিজের ভাইয়ের কাছে রাম ধমক খেয়েছে। সবসময় হাসি ঠাট্টা করা, অন্যকে হাসানো অসীমের মুখেও আজ হাসি নেই। পুরো বাড়ি আজ থমথমে। আমজাদ শেখ রাহাকে নিজের সাথে করে ড্রয়িং রুমে নিয়ে আসে। নিজের পাশে বসিয়ে চকলেট খেতে দেয়। রাহার কান্না বন্ধ হলেও মুখে আষাঢ়ের কোনো কালো মেঘ ছেয়ে আছে এখনো। আকাশ একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি। মিলা 4 বার 4 মগ কফি দিয়ে এসেছে। দুপুরেও খায়নি। রাত 9টা বেজে যায়। খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসে, কিন্তু রাহা সোফা থেকে ওঠে না। এখন খাবে না সে, খিদে নেই পেটে। আমজাদ শেখ খাওয়ার জন্য জোর করলে অনন্যা শেখ বলে সে খাইয়ে দেবে। সবাই খাওয়া শুরু করে। অনন্যা শেখ প্লেটে খাবার বেড়ে রাহার কাছে এসে বসে, ভাত মাখিয়ে রাহার মুখের সামনে ধরে। হা করো, খেয়ে নাও। খাবো না মা, খিদে নেই। এমন বলে না মা, সে দুপুরে খেয়েছে, এখন অল্প খাও। রাহা খাবে না সেটাই বলতে থাকে বারবার। তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আকাশ। ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে সোফার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই হা করে রাহা। আকাশ সোজা গিয়ে চেয়ার টেনে বসে, নিজেই খাবার বেড়ে নেয়। ও রাগী থমথমে গম্ভীর মুখ দেখে কেউ কিছু বলে না। অসীম তো মনের ভুলে ও দ্বিতীয়বার ভাইয়ের মুখের দিকে তাকায় না। রাহা অল্প খেয়ে আর খায় না। ভূতের ভয়টয় সব ভুলে একা একাই শ্বশুর শাশুড়ির রুমে চলে যায়। আকাশ নিজের খাওয়া শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, 1 ফ্লাক্স গরম পানি, কফি, চিনি, চামচ আর কফির মগ আমার রুমে দিয়ে আসবে, বলেই চলে যায়। আমজাদ শেখ সেলের যাওয়ার পথে তাকিয়ে বলেন, সাহেবের অর্ডার কি? যেন কোনো দেশের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। অনন্যা শেখ বলেন, ছেলেটা এমনি রেগে আছে, তার উপর তোমরা এসব বলছো? রেগে আছে তো আমার কি? আমার বাচ্চা মেয়েটাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে, বদ ছেলে একটা। ওর কাছে আর মেয়েই দেব না। আহ আমজাদ, চুপ করে খাও তো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চুপ কেন করবো ভাবি? আমার মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করেছে বজ্জাত ছেলেটা। একটা দুটো চটটা মেরেছে নাকি? সেই সকালে মেরেছে, এখন অব্দি দাগ রয়ে গেছে। ওর নামে তো বউ নির্যাতনের কেস দেওয়া উচিত। সাইমা শেখ আবার বললেন, পুলিশ সবার আগে তাহলে তোমাকেই ধরবে আমজাদ। তুমি তোমার 27 বছরের ছেলের সাথে 16 বছরের মেয়ের বিয়ে দিয়েছ। দোষটা তো প্রথমে তোমার নিজেরই। আমজাদ শেখ খেতে খেতে বললেন, সবসময় সত্যি কথা বলতে নেই ভাবি, মাঝে মাঝে মুখটা বন্ধ রাখতে হয়। আমজাদ শেখের কথা শুনে মুচকে হাসে সবাই। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখে রাহা বেডে পা তুলে বসে আছে। শ্বশুর শাশুড়িকে দেখেও নড়াচড়া করে না। রাত 10টা বেজে গেছে, ঘুমাতে হবে এখন। অনন্যা শেখ রাহার কাছে গিয়ে বলে, আর কতক্ষণ বসে থাকবে? রাত তো অনেক হলো, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি ওই রুমে যাব না মা। কেন, কি হয়েছে? আমার ভয় করছে। তাহলে চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসছি। না না, আমি যাব না ওই রুমে, উনি আবার মারবে আমাকে। আমাকে ওনার চোখের সামনে যেতে নিষেধ করেছে। আর মারবে না, শুধু শুধু ভয় পাচ্ছ। তখন তো রাগের কারণে চোখের সামনে থেকে যেতে বলেছিল। না মারবে, আমি জানি। আমি যাব না ওই রুমে। তোমাকে মারা তো দূরে থাক, ধমক দিলেও আকাশকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। না না, আমি তাও যাব না মা। দেখো মা, ঝগড়া হলেই স্বামী স্ত্রীর আলাদা থাকতে নেই। আলাদা থাকলে সম্পর্কের মধ্যে শয়তান প্রবেশ করে। আজকে তোমার ভয় করছে, কালকেও ভয় করবে, পরশুদিন হয়তো ভয়টা একটু কমবে বা আগের মতোই ভয় করবে। তাই বলে কি ভয় না কম অব্দি তুমি ওই রুমে যাবে না? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া, মারামারি, মান অভিমান হয়েই থাকে। তাই বলে আলাদা থাকা যাবে না। তুমি চলো আমার সাথে, দেখবে আকাশ কিছুই বলবে না তোমাকে। ভয় পাওয়ার কিছু নেই মা। সত্যি মারবে না তো? না, কিছুই করবে না। আকাশ তোমাকে অনেক ভালোবাসে। তখন তো রাগের মাথায় অমন করে বলে ফেলেছে। এখনো রাগ করে আছে, এখন রাগ কমে গেছে। যদি তাও মারে?
ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রাহা বেড থেকে নেমে দাঁড়ায়। অনন্যা শেখ ডোরের দিকে এগিয়ে যায়। রাহা শাশুড়ি মায়ের আঁচল ধরে পেছন পেছন হাঁটে। ভয় ভয় রুমের ভেতর প্রবেশ করে রাহা। সোফায় বসে থাকা আকাশ মুখ তুলে একবার তাকায়, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রাহা দ্রুত বেডে উঠে শুয়ে পড়ে গায়ে চাদর দিয়ে। অনন্যা শেখ ডোর ভিড়িয়ে দিয়ে চলে যায়। তিনি জানেন রাহা আকাশকে ছাড়া ঘুমায় না। এখন ভয়ে আকাশের কাছে যেতে না চাইলেও আকাশের থেকে দূরে সরেও সারা রাত আর ঘুমোবে না। তার মধ্যে আজকে দুপুরে কাঁদতে কাঁদতে দুবার ঘুমিয়ে গিয়েছিল। দুপুরে আর বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না রাহার। তবে ভয়ের কারণে নড়াচড়াও করছে না। ভুলেও আকাশের দিকে মুখ করে শোয়নি। শুয়ে থাকতে থাকতে আবার কান্না চলে আসে। এতগুলো দিনেও আকাশ রাহাকে ধমক দিয়ে কথা বলেনি। মাঝে মধ্যে না পেরে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, তবে ধমক দেয়নি কখনো। আজ আকাশের রাগ, ধমক আর চর খেয়ে আকাশকে অনেক বেশি ভয় পাচ্ছে রাহা। আর আকাশে সেই চরের কথা স্মরণ হতেই আবার ঠেলে কান্না আসছে। হা করে জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে চাদর দিয়ে আপদমস্তক ঢেকে নেয়। আকাশের কাজ শেষ হতে হতে শেষ রাত হয়ে যায়। এখন রাত 4টা বাজে। ফাইলটা বন্ধ করে সোজা হয়ে সোফায় গা এলিয়ে দেয়। বেলা 12টায় বসেছিল। একভাবে বসে থাকতে থাকতে পিঠ মাজা শেষ। একবার খাওয়ার জন্য উঠেছিল, 3বার মুখ ধুয়ে এসেছে, 2বার ফ্রেশ হয়ে এসেছে। এখনও পুরো মাথা হ্যাং হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগছে। ফাইলের কয়েকটা পেজ ঠিক ছিল, তাই আরও দ্রুত কাজ শেষ হয়েছে। ফাইল আলমারিতে তুলে রেখে দেয়। ল্যাপটপ চার্জে লাগিয়ে টাওয়াল ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে এসে ডোর লক করে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা বেডের কিনারা ঘেঁষে শুয়ে আছে। আকাশ দুজনের মাঝে দূরত্ব রেখে দিয়েছে। 3 ঘন্টা ঘুমাতে পারলেও ভালো লাগবে একটু। সকালে ঘুম ভাঙার পর রাহা দেখে ঘুমের ঘোরেই আকাশের গা ঘেঁষে শুয়েছিল। দ্রুত দূরে সরে আসে, বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমে এসে ফুস করে শ্বাস ছাড়ে। আকাশের যে আগে ঘুম ভাঙিনি এটাই অনেক। ঘুম থেকে উঠে যদি রাহাকে এত কাছে দেখত তাহলে হয়তো মাথায় তুলে বেড থেকে নিচে ফেলে দিত। সেই দৃশ্য কল্পনা করতেই শরীর ঝাঁকিয়ে ওঠে রাহার। ফ্রেশ হয়ে এসে নিজের ফোনটা নিয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। অ্যালার্ম এর শব্দে ঘুম ভাঙে আকাশের। স্বভাব মতোই হাত ছাড়িয়ে রাহাকে খোঁজে। হাতের নাগালে রাহাকে না পেয়ে চোখ খুলে তাকায়। সাথে সাথে স্মরণ হয় গতকালের কথা। শোয়া থেকে উঠে বসে। ঘুম না হওয়ার দরুন মাথা ভার ভার হয়ে আছে। ঘুমে 2 চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে অফিসের জন্য তৈরি হয়ে নেয় একেবারে। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়। নিচে এসে সবাইকে দেখলেও রাহাকে দেখে না। সোফায় বসে গলা ছেড়ে কফি চায়। মাথা পাতলা করার জন্য কফি একমাত্র ভরসা। অনন্যা শেখ কফি নিয়ে আসে। কোনো কথা না বলে আবার নিজের কাজে চলে যায়। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও রাহা নেই। আমজাদ শেখ বলেন, সবাই এখানে, রাহা কই? সবাই খেয়াল করে রাহা নেই। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, রাহা কোথায় আকাশ? আকাশ নিজের প্লেটে খাবার নিতে নিতে বলে, আমি কিভাবে বলবো রাহা কোথায়? আমি তো আর রাহাকে নিজের পকেটে নিয়ে ঘুরি না যে সবসময় আমি জানবো কোথায় সে। তুই জানবি না এটা কেমন কথা? আমি ঘুম থেকে উঠে ওকে দেখিনি। এখন কানে কাছে ঘ্যান ঘ্যান না করে কটা খেতে দাও শান্তিতে। ছেলের কাটকাট কণ্ঠস্বর শুনে আর কোনো প্রশ্ন করেন না অনন্যা শেখ। অসীমকে পাঠায় রাহাকে খুঁজে আনার জন্য। অসীম ভাইয়ের রুম, বড় ভাইয়ের রুম, বাবা মায়ের রুম খুঁজেও রাহাকে পায় না। তারপর ছাদে উঠে আসে। এদিক ওদিক তাকাতেই দেখে রাহা দাঁড়িয়ে আছে চুপচাপ একা একা। অসীম দূর থেকে ডেকে ওঠে, ওখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো, খেতে ডাকছে। রাহা পেছন ফিরে তাকায়। অসীমকে দেখে আবার সামনের দিকে তাকায়। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। অসীম এগিয়ে যায় রাহার কাছে। ভাইয়া আরও বকেছে? রাহা দুদিকে মাথা নাড়ায়। সবাই ডাকছে চলো, পরে খাবো। এখন খেলে কি সমস্যা? কিছু না, এমনিতে খেতে ইচ্ছে করছে না এখন। ভাইয়া আছে দেখে যাবে না, তাই তো? রাহা বলে না কিছু। সত্যি বলতে আকাশের ভয়েই নিচে যাবে না এখন। সকালে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এসেছে যেন আকাশের সামনে না পড়ে। এখনো ভাইয়াকে কেন ভয় পাচ্ছ? ভাইয়া কিছু বলবে না, চলো। না না, এখন যাব না আমি। অসীম কিছু না বলে দাঁড়িয়ে রইল রাহার সাথে। অসীম জানত রাহা ভূতের ভয় পায় ভীষণ, কিন্তু আজ জানতে পারল আকাশকেও জমের মতো ভয় পায়, যার ভয় খেতে পর্যন্ত যাচ্ছে না। আকাশ খাওয়া শেষ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে স্টার্ট করে। গেটের কাছাকাছি যেতেই বাইকের আয়নায় দেখে ছাদের উপর থেকে রাহা ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে বাড়ির সীমানা ছাড়িয়ে চলে যায় আকাশের বাইক। বিষণ্ণ রাহা খাওয়ার জন্য নিচের দিকে এগিয়ে যায়। রাহার পেছন পেছন যায় অসীম।
অফিস শেষে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যায় আকাশের। আজকেও ড্রয়িং রুম নিস্তব্ধ, শান্ত। অন্যদিনের মতো কোলাহল হই হই নেই আজকেও। সোফার দিকে তাকায়, অসীম সন্ধ্যাকে নিয়ে খেলছে আর মিলা খাইয়ে দিচ্ছে সন্ধ্যাকে। রাহার সমুদ্র নেই। মা চাচি রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। আকাশ সন্ধ্যার জন্য আনা কেকের প্যাকেটটা দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। কিছু সময় বেডে বসে থাকে, রুমের চারদিকে নজর বোলায়। তারপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে, সোফায় বসে ছোট ভাইয়ের পাশে। অসীম মনের ভুলেও ভাইয়ের দিকে তাকায় না। ওকে ধমক দিয়েছিল গতকাল, ভুলেনিও এখনো। কথা বলবে না ভাইয়ার সাথে, শুধু শুধু ধমক দিয়েছিল। খাওয়ার জন্য শুধু ডেকেছিল, তাও মায়ের কথা শুনে। না হলে জীবনেও যেত না তখন ভাইয়ের সামনে। কি জোরেই না ধমকটা দিয়েছিল। বেচারার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল, একটুর জন্য জানে বেঁচে গেছে। আকাশ দেখল ছোট ভাই তার দিকে তাকাচ্ছে না। বুঝল গতকাল ধমক দেওয়ার কারণে অভিমান করেছে। তখন মাথা ঠিক ছিল না তার মধ্যে, এই বান্দা গিয়ে খাবার খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান শুরু করেছিল। মেজাজের পারু তখন মহাবিশ্ব ছাড়িয়ে গিয়েছিল। তাই তো মুখ দিয়ে আপনা আপনি ধমক বেরিয়ে গিয়েছিল। সন্ধ্যা বড় চাচুকে দেখিয়ে অসীমের কোল থেকে নেমে আসে, গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। অসীম সোফা থেকে উঠে নিজের রুমে গিয়ে এগিয়ে যায়। অনন্যা শেখ ছেলের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। রান্না শেষ, তাই হাত মুখ ধোয়ার জন্য নিজেদের রুমের দিকে এগিয়ে যায় দুই চা। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনমানব। রাতের খাবার খেতে সবাই আসলেও রাহা আসে না। সমুদ্রকে রাহার কথা জিজ্ঞাসা করলে বলে, ও দুটো অঙ্ক করা বাদ আছে, সেগুলোই করছে। আসতে বললাম, আসলো না, বলল পরে খাবে পড়া শেষ করে। আমিও পরে খেতে চাইলাম, কিন্তু জোর করে আমাকে পাঠিয়ে দিল। কেউ আর কিছু বলে না। সবাই বুঝতে পারছে রাহা আকাশের ভয়ে আসছে না। পড়ালেখা তো শুধুমাত্র বাহানা। অনন্যা শেখ আর সাইমা শেখ সকলকে খাবার বেড়ে দেয়। তারা দুজন রাহার সাথে খাবে, তাই আর বসে না খাওয়ার জন্য। মিলা পরে খেতে চায়, কিন্তু অনন্যা শেখ ওকেও জোর করে বসায় খাওয়ার জন্য। মিলা যত দেরি করবে ঘুমাতে সন্ধ্যাও তত দেরি করবে। চুপচাপ সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। সমুদ্র নিজের রুমে চলে আসে সন্ধ্যাকে নিয়ে। রাহা বেডে বই খাতা ছড়িয়ে বসে অঙ্ক কষছে। সমুদ্রের সে রাহার সামনে বসে। কত দূর? এই তো শেষ ভাই, আর 1 মিনিট। অঙ্ক শেষ করে খাতা এগিয়ে দেয় সমুদ্রের সম্মুখে। সমুদ্র খাতা নিয়ে চোখ দাবিয়ে দেখে, কোথাও ভুল হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। খুব ভালো হয়েছে, আজকে একটু ভুল হয়নি। আজকে 20-এর মধ্যে 20 নাম্বার পেয়েছো তুমি। রাহা খুশি মনে বই খাতা ব্যাগে ভরে নেয়। তারপর সন্ধ্যার সাথে টুকটাক কথা বলে রুম থেকে বেরিয়ে আসে। ব্যাগ করিডোরে রেখে সোজা নিচে নেমে আসে। ওর জন্য অপেক্ষা করছে অনন্যা শেখ আর সাইমা শেখ। ড্রয়িং রুমে আর কেউ নেই, যে যার রুমে চলে গেছে। মিলে এসেছে আকাশের রুমে। আকাশ বেটে বসে রয়েছে, মিলা ওর সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবি নাকি? এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? বলতেই তো আসলাম। তো বলে ফেল, এমন দাঁড়িয়ে আছিস কেন? তুই এমন করছিস কেন? কেমন করছি? বুঝতে পারছিস না তুই রাহার সাথে কথা বলছিস না কেন? কাল থেকে কেঁদে কেটে এক অবস্থা করেছে মেয়েটা। কাল সারাদিন কেঁদেছে, রাতেও কেঁদেছে, আর সারাদিন একটু পরপর ফুপে ফুপে কাঁদছে। তোর ভয় তো খেতেও আসলো না। একটু কথা বললেই তো মেয়েটা স্বাভাবিক হয়। আকাশ মিলার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, একটু শাস্তি প্রয়োজন। ওর ভুল ক্ষমা করলে হবে না। ওর সব কাজ আশকারা দেয়া যাবে না। অকাজের শাস্তি না পেলে বারবার ঘুরে ফিরে একই ভুল করবে। এমন কাজ করার জন্য এখন শাস্তি পেলে কষ্ট অনুভব করলে দ্বিতীয়বার এরকম কাজ করতে যাবে না আর। গেলেও 1000বার ভাববে। ওকে আমি কতবার নিষেধ করেছি, তারপরেও ঠিকই ভুল কাজটা করেছে। গতকাল ফাইলটা নষ্ট না করে যদি আজ সকালে করতে, তাহলে কি হতো? ও তো না বুঝেই করেছে, আর আজ সকালে তো করেনি। সেজন্যই তো শাস্তিটা আরও বেশি প্রয়োজন। ও না বুঝে অনেক বড় বড় ভুল করে ফেলে। আজ সকালে করেনি ঠিক আছে, কিন্তু পরের বারও ঠিকই এমন কিছু করত। একটু কাঁদলে কেউ মরে না। সব কষ্ট রাতে ভুলিয়ে দেব, তুই যা তোর জামাইয়ের কাছে। মিলা অদ্ভুত চোখে তাকায়। তুই এমন ছিলি না? কোনোদিন পরিবর্তন হব না কথা ছিল নাকি? মিলা বিড়বিড় করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। খাওয়া শেষ করে রাহা উপরে উঠে আসে। অনন্যা শেখ বাকি খাবার ফ্রিজে তুলে রাখে। রাহা করিডোর থেকে নিজের ব্যাগ তুলে নেয় হাতে। তারপর ধীরে ধীরে রুমের দিকে এগিয়ে যায়। ভয় ভয় রুমের ভেতর প্রবেশ করে দেখে আকাশ রুমে নেই। এতক্ষণ যেন দম বন্ধ করেছিল, তাই ফোঁস করে শ্বাস ছাড়ে। দ্রুত ব্যাগটা স্টাডি টেবিলের উপর রেখে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ রুমে আসার আগেই শুয়ে পড়বে। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চুলগুলো ব্রাশ করে নিয়ে বেঁধে নেয়। এখন চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়লেই হলো। ব্যাস, আকাশের সামনে আর পড়তে হবে না।
বেডের দিকে ঘুরতে দেখে আকাশ স্টান্ট হয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে ওর দিকে তাকিয়ে আছে। আকাশের গম্ভীর মুখ দেখে ভয় রাহার আত্মারাম খাঁচা ছাড়া। দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশের দিক থেকে, পাশ কাটিয়ে বেডের দিকে এগিয়ে যেতে নাই। আকাশ টেনে ধরে রাহার হাত। রাহা ভয়ে চোখ বন্ধ করে নিয়ে তাড়ুঘড়ি করে বলে, জীবন আর করব না, কোনো কিছুতে হাত দেব না আর কোনোদিন। আকাশ রাহার হাত ধরে নিজের সামনে দাঁড় করায়, তাকায় রাহার ভয়ে কুকড়ে চাকা চোখ মুখের দিকে। ভীষণ খারাপ লাগছে আকাশের, মায়াও হয় ভীষণ। মেয়েটা এখনো ওকে জমের মতো ভয় পাচ্ছে। 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভয় পাচ্ছ কেন? কিছু বলবো না আর। রাহা বলে না কিছু। আকাশ বুক থেকে রাহার মুখ তুলে নিজের মুখের দিকে ধরে। রাহার গালে কপালে ঠোঁটে অসংখ্য চুমু খায়, আবার জড়িয়ে ধরে বুকের মাঝে। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। রাহা বুকে মুখ গুজিয়ে রেখে বলে, পড়ছিলাম তো। এখনো ভয় পাচ্ছ কেন? কিছু বলবে না তো? স্বাভাবিক হও। রাহা জোরে জোরে শ্বাস নিতে থাকে। এতক্ষণ ভয় করলো, এখন আর ভয় করছে না, বরং আকাশের আদর ভালোবাসা পেয়ে কান্না উপচে বেরিয়ে আসতে চাইছে। আকাশ আবার রাহার মুখ বুক থেকে তুলে 2 হাতে আগলে ধরে। অনেক ব্যথা পেয়েছিলে গালে? আকাশের আদর মাখা বলিতে রাহা এবার কেঁদেই দেয়, উপর নিচে মাথা নাড়ায়। আকাশ রাহার যেই গালে চর মেরেছিল সেই গালে চুমু খায়, বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে স্লাইড করে। অপরাধী নয় বলে, তখন রাগের মাথায় মেরে বসেছিলাম। আমার ছোট্ট বউটা কত ব্যথা পেয়েছিল। আর কখনো মারব না, প্রমিস করছি, আর জীবনও মারব না। রাগ কেঁদে কেঁদে বলে, রাগ উঠলেও মারব না। কে আমি? আর কোনোদিন ফুলের টোকাও দিব না। তোমাকে আঘাত করে যে আমিও ভালো নেই ঝামেলা রানী। মাথা ঠান্ডা হওয়ার পরেই বুঝতে পেরেছি কত বড় ভুল করেছে আমি। আমার ঝামেলা রানী তো ঝামেলা করবে, তাই বলে কি এত রাগ করা যাবে? জীবনেও না। আমি আর কোনোদিন ঝামেলা করব না। তুমি তো ঝামেলা রানী, ঝামেলা তোমার শিরায় উপশিরায় মিশে আছে। একটু একটু ঝামেলা করলে সে সমস্যা নেই, আমি মানিয়ে নেব। শুধু কেউ যখন নিষেধ করবে ওটা ধরবো না, ওটা করো না, তুমি ওটা করবে না, আর ধরবেও না। কারোর ইম্পর্টেন্ট কিছুতে হাত দেবে না। আমি জানি তো তুমি ইচ্ছে করে কিছু করো না, ভুল করে হয়ে যায়। সেই ভুল যেন না হয় সেজন্য সেই সব কিছু এড়িয়ে চলবে, কেমন? আর আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? কত সুন্দর করে বউটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার বউ নেই। একটু ছেড়ে উপাস ফিরেছে, অমনি উঠে পালিয়ে গেছো। তুমি আমাকে তোমার কাছে নিয়েছিলে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি ভুল করে তোমার কাছে চলে গেছি। তাই তো একটু পালিয়ে গেছো। রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ রাহার চোখের পানি মুছিয়ে দেয়। আমার ছোট্ট বউটাকে মেরেছি, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল কাল থেকে। কাজের চাপে বউটাকে আর আদর করা হয়নি কাল রাতে। শোয়ার পর কত কষ্ট হচ্ছিল আমার, তার উপর বউটাকে জড়িয়ে ধরে কত আদর করলাম, চুমু খেলাম, বুকে আগলে ধরে ঘুমালাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি বউটা নেই। রাহা আবার জোরে শব্দ করে কেঁদে ওঠে। কেঁদে কেঁদেই বলে, কাল থেকে আমার অনেক কষ্ট হচ্ছিল, কত কেঁদেছি। মারার পর আদর করিনি বলে। রাহা উপর নিচে মাথা নাড়ায়। তুমি তো ভয় আমার কাছে আসছিলে, আদর করেনি বলেই তো আরো বেশি ভয় করছিল। আকাশ শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, আর কখনো মারব না, ভয় দেখাবো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে চলো। কাল আবার তোমাকে দিয়ে আসতে হবে। তুমি যাবে না আমার সাথে? আমি তো দিয়ে আসবো। আমার সাথে থাকবে তুমি। আমার অফিস, কালকের জন্য ছুটি পেয়েছি শুধু। আকাশ রাহাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে যায়। বেডের বালিশ ঠিকঠাক করে রাহাকে ডাকে শোয়ার জন্য। রাহা বেডে ওঠার সময় আকাশের হাতের দিকে খেয়াল করে, উতলা হয়ে বলে, তোমার হাতে কি হয়েছে? আকাশ তাকায় হাতের দিকে। এই হাত দিয়ে রাহাকে চর মেরেছিল, আর এই চরের কারণেই ওর রাহাকে ভয় পাচ্ছিল। ওর সামনে আসছিল না। ওর বাচ্চা বউটা ওকে কত ভয় পাচ্ছিল। রাত হয়ে যাওয়ার পরেও ওর ভয় রুমে আসছিল না। সেই রাগে হাত দিয়ে দেয়ালে পাঞ্চ মেরেছিল, যার কারণে হাতের উল্টো দিকে চামড়া ছিলে রক্ত বেরিয়ে গিয়েছিল। রাহার গালে হাত রেখে বলে, কিছু হয়নি, ঘুমাও। কে বলেছে কিছু হয়নি? এমন হয়েছে কিভাবে? অ্যাক্সিডেন্ট করেছ? আকাশ হাসে। রাহার গালে চুমু খেয়ে রাহাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। লাইট অফ করার জন্য এগিয়ে যেতে যেতে বলে, হাতটা ভুল করেছিল তাই শাস্তি দিয়েছে। রাহা বুঝতে পারে না কিছু। হাত আবার ভুল করে কিভাবে? হাতের আবার জ্ঞান বুদ্ধি আছে নাকি? কি জানি, থাকতে পারে, রাহাত জানা নেই। আকাশ লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে এসে শুয়ে পড়ে, রাহাকে জাপড়ে ধরে। রাহাও আকাশের বুকে মুখ গুজে দেয়। সকালে বেশ বেলা করে ঘুম থেকে ওঠে আকাশ। দুজনেই খুব ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে 9টা পেরিয়ে যায়। রাহার হাসি হাসি মুখ দেখে মিলা, অনন্যা শেখ আর সাইমা শেখ বুঝতে পারে দুজনের মধ্যে সব
মিটমাট হয়ে গেছে। রাহার মুখের ঝলমলে ভাবটাই বলে দিচ্ছে। মিলা সোফা থেকে উঠে যায় খাবার বেড়ে দেওয়ার জন্য। খাবার খেয়ে তৈরি হয়ে নেয় দুজনেই। পরিপাটি হয়ে ব্যাগ প্যাক করে নিয়ে নিচে নেমে আসে দুজন। সকলে থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আকাশ গ্যারেজ থেকে কার বের করে। রাহা কার দেখে বলে, কার কেন? তো কিসে করে যাব? কেন বাইকে? পাগল হয়েছ? দুটো ব্যাগ আর তুমি বাইকে আটবে নাকি? বাইকে অত জায়গা হবে না, কারে যেতে হবে। না, আমি বাইকে যাব। জেদ করে না রাহা, পরের বার বাইকে করে নিয়ে যাবো, এখন উঠে আসো। গাল ফুলিয়ে কারে উঠে বসে রাহা। আকাশ সিটবেল্ট লাগিয়ে দেয় রাহার। কারে স্টার্ট করে গেটের বাইরে বেরিয়ে যায়। সামনের দিকে দৃষ্টি রেখে বলে, দুঃখ পেও না, তোমাকে বাইকে বসিয়ে পুরো ঢাকা ঘুরে বেড়াবো। কবে? তোমার পরীক্ষা শেষ হলেই। রাহা বেশ খুশি হয়। কোথায় কোথায় ঘুরতে যাবে সেই সব জায়গার নাম বলতে থাকে। আকাশ ঘাড় ঘুরিয়ে তাকায় রাহার মুখের দিকে। হাত বাড়িয়ে রাহার মাথায় হাত রাখে। আকাশ অফিসের কাজ দ্রুত শেষ করে 12টায় অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসে। পার্কিং থেকে নিজের বাইক নিয়ে সোজা চলে আসে বাড়ি। অসময়ের আকাশকে বাড়িতে দেখে বাড়ির 3 নারীর ভ্রু কুঁচকে আসে। চোখ মুখ দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, দেখে একদম সুস্থ ফিটফাট মনে হচ্ছে। অনন্যা শেখ কুঁচকে যাওয়া ভ্রু ঠিক করে বলেন, আজ এত দ্রুত অফিস ছুটি দিয়ে দিল? না, তাহলে ছুটি নিয়ে এসেছি। শরীর খারাপ লাগছে? না। তাহলে কোথাও যাবি? কোথায়? আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে রাহার কাছে। কি আর কিছু বলে না। ওনারা ভুলে গিয়েছিল আজকে রাহার শেষ পরীক্ষা চলছে। আকাশ রুমে এসে দ্রুত ড্রেস চেঞ্জ করে আবার তৈরি হয়ে নেয়। তারপর ফোন, বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভীষণ খুশি আকাশ। রাহা ওকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আকাশ সোজা এসে দাঁড়ায় রাহার স্কুলের সামনে। গেটে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাহাদের বাড়ির ড্রাইভার। সে আকাশকে দেখিয়ে এগিয়ে আসে। কথা হয় দুজনের মাঝে। এর মধ্যে স্কুলের ভেতর থেকে বেরিয়ে আসে রাহা। প্রথমে আকাশকে খেয়াল করে না, ড্রাইভারকে দেখে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই খেয়াল করে ড্রাইভারের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকার কারণে প্রথমে চিনতে পারিনি। আকাশ তো আগামীকাল আসতে চেয়েছিল। আকাশকে দেখে রাহার মুখে হাসি ফুটে ওঠে। ড্রাইভারের কথায় পেছনে ফিরে তাকায় আকাশ। রাহা দুজনের কাছে এসে দাঁড়ায়। রাহার সাথে রাহার দুজন স্কুল ফ্রেন্ডও আছে। তুমি না বললে কাল আসবে? সারপ্রাইজ। কেমন আছেন ভাইয়া? আকাশ রাহার ফ্রেন্ড দুজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? এটা কি ভাইয়া? আমরা আপনার থেকে বয়স অনেক ছোট, আপনি তুমি করে বলেন। আকাশ একটু হাসে। মেয়ে দুজন আরও কিছু কথা বলে চলে যায়। আকাশ ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয়। ড্রাইভার চলে যায় রাহার পরীক্ষার ফাইলটা নিয়ে। বাইকে উঠে বসে দুজনেই। শক্ত করে ধরে বসো, আবার পড়ে যেও না। ধরেছি তো, আরো ভালো করে ধরো। বাইক নিয়ে রাস্তায় উঠতেই রাহার চোখ পড়ে ফেরি করে বিক্রি করা আইসক্রিম ভ্যানের দিকে। থামো থামো থামো। রাহার এমন জোরে জোরে বলা কথা শুনে আকাশ দ্রুত রাস্তার পাশে বাইক দাঁড় করায়। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? রাহা হাত উঁচু করে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের ভ্যানের দিকে দেখায়। খাবো। এগুলো ভালো না, ভালো আইসক্রিম কিনে দেবো ভালো দোকান থেকে। কে বলেছে ভালো না? আমি এখান থেকে খাবো, তুমি এনে দাও। রাহার জেদ ধরে বলা কথাগুলো শুনে আকাশ বাইক থেমে নেমে দাঁড়ালো। রাহার দিকে তাকিয়ে বলে, এখান থেকে এক চুলো নড়বে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোন ফ্লেভারেরটা খাবে বলো? ভ্যানিলা। নিয়ে আসছি, বসে থাকো। নামবে না কিন্তু বাইক থেকে। রাহা মাথা নাড়ায়, নামবে না সে। আকাশ রাস্তা পার হয়ে আইসক্রিমের ভ্যানের কাছে যায়। দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে বলে। বাইকের উপর বসে থেকে রাহা খেয়াল করে ভ্যানের উপর কুলফি আইসক্রিমও আছে। ওর চোখ দুটো আরও চকচক করে ওঠে। বাইক থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যেতে শুরু করে ভ্যানের দিকে। আকাশ আইসক্রিম হাতে নিয়ে রাহার দিকে তাকিয়ে দেখে রাহা ওর দিকে আসছে। আকাশ হাত উঁচু করে ওখানেই রাহাকে দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু রাহা আকাশের বারণ না শুনে কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কা লেগে যায়। দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কায় রাহা প্রায় উড়ে গিয়ে পড়ে আরেকটা বাইকের নিচে। আগের বাইকে থাকা দুজন ছিল আরো অনেকটা দূরে গিয়ে পড়ে বাইকের সাথে। রাহা থ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। মুহূর্তেই চোখের পলকে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না। ওর হাত পা আশার হয়ে গেছে, চোখে পলকও পড়ছে না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাস্তায় ভিড় জমে যায়। সকল মানুষ দৌড়ে এগিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া বাইক দুটো আর রাহার কাছে। মানুষজনের চিল্লাচিল্লি আর ছোটাছুটিতে আকাশের হুঁশ ফিরে আসে। হাতের আইসক্রিম ফেলেই দৌড়ে যায় রাহার কাছে। রক্তে লাল হয়ে গেছে রাহার সাদা হিজাব আর ড্রেস। দ্রুত হাঁটু গেড়ে বসে রাহার কাছে উপর হয়ে পড়ে থাকা রক্তাক্ত রাহাকে টেনে নিচের দিকে ফেরায়। অজ্ঞান হয়ে গেছে।
থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে রাহার গালে আস্তে আস্তে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে শুরু করে। অনেকবার ডাকার পরেও রাহা তাকায় না, কথা বলে না। আকাশের দিন দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। রাহাকে টেনে বুকে জড়িয়ে শক্ত করে ধরে। কি করবে না করবে কিছুই ওর মাথায় ধরছে না। হতবুদ্ধি হয়ে রাহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে রইল। সাধারণ মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কয়েকজন বাইকার 3 জনের কাছে গিয়ে তাদের ধরে ধরে দাঁড় করাচ্ছে। যে বাইকের সাথে রাহার প্রথম ধাক্কা লেগেছিল সেই বাইকের একজন অজ্ঞান হয়ে গেছে। হেলমেট না থাকার দরুন মাথা ফেটে গেছে, রক্তে রাস্তা লাল হয়ে গেছে। দুজন কিছুটা সুস্থ থাকলেও রাহা আর ওই ছেলেটির বেশ গুরুতর অবস্থা। ওখানে থাকা একজন অ্যাম্বুলেন্স ডাকে। হসপিটাল কাছেই, খুব বেশি দেরি হবে না আসতে। এর মাঝে আকাশ আর অনেকবার ডাকে রাহাকে, তবে ছটফটে চঞ্চল দুরন্ত রাহা এখন নিস্তেজ হয়ে আছে। আকাশের শত ডাকও ওর কানে পৌঁছাচ্ছে না। পাগলপ্রায় আকাশের করুণ ডাক রাহার কান অব্দি পৌঁছাচ্ছে না এখন। হসপিটালে করিডোরে চেয়ারে বসে আছে আকাশ। গায়ের শার্ট রাহার রক্তে মাখামাখি। 2 হাত মুখ ঢেকে রেখেছে। মুখ তুলছে না, কারোর সাথে কথাও বলছে না। রাহা ওটিতে রয়েছে। আকাশের পাশেই বসে আছেন অনন্যা শেখ। তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে তার হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি। কেমন পাথরের মূর্তির মতো চুপ করে রয়েছে। শেখ বাড়ির সকলে উপস্থিত আছে হসপিটালে। উম্মাদের মতো পায়চারি করছে রিশাদ। চোখ মুখে আতঙ্ক, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ওর পাশে পাশে হাঁটছে নীলা। বারবার শান্ত হয়ে এক জায়গায় বসতে বলেছে। প্রাণের আদরের ছোট বোনটা আর এমন অবস্থায় পাগল হয়ে গেছে সে। একদিকে মা, অন্যদিকে আবার বোনটা। রাহার দাদি এখনও জানে না রাহার অ্যাক্সিডেন্টের কথা। সে মেয়েদের সাথে বাড়িতেই রয়েছেন। দীর্ঘ সময় পর ওটি থেকে বেরিয়ে আসে ডক্টর। ডক্টরকে দেখেই সকলে এগিয়ে যায়। আকাশ আর রিশাদ ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর, আমার বোন এখন বিপদমুক্ত আছে। খুব বেশি ক্ষতি না হলেও কমও হয়নি। ডান সাইডে বেশি আঘাত পেয়েছে। ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে সম্ভবত। মাথার ডান পাশে বাইকের কোনো একটা কিছুর সাথে জোরে আঘাত লেগে মাথার স্ক্যাল্পে কিছুটা গর্ত হয়ে গিয়েছিল, যার কারণে মাথা থেকে এত ব্লিডিং হচ্ছিল। 24 ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে। 5-6 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আকাশ বলে, রাহার কিছু হবে না তো? সেরকম আর কোনো বিপদ নেই। আল্লাহ তাআলা চাইলে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর রাহাকে ওটি থেকে বের করে আনা হয়। সকলেই ঘিরে ধরে রাহাকে। বোনকে এমন অবস্থায় দেখে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে রিশাদের চোখ থেকে। আকাশ দুর্বল নয়নে তাকিয়ে থাকে রাহার দিকে। সকলের চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে উঠেছে। রাহাকে সকলের কাছ থেকে আবার নিয়ে যাওয়া হয় এক্স-রে করানোর জন্য। 1 ব্যাগ রক্ত দিতে হয়েছে। কারোর সাথে রাহার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না। শেষে অসীমের সাথে ম্যাচ করেছে। দুজনের স্বভাব চরিত্রই শুধু এক নয়, দুজনের ব্লাড গ্রুপও এক। পরের দিন রাহাকে কেবিনে শিফট করা হয়। সকলেই যায় দেখা করার জন্য। আকাশ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে একপাশে। ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। গায়ের শার্টটা কুঁচকে গেছে। মুখের রং ফ্যাকাশে হয়ে আছে। সকলকে দেখলেও রাহাত চোখ দুটো আকাশকে খোঁজে। দেখে একপাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে। রিশাদ বোনের সাথে অনেক কথা বলে, বকাঝকা করে রাস্তায় দৌড় দেওয়ার জন্য। নিজে তো বেহাল দশা করেই বাড়ির সকলকে পাগল বানিয়েছে। গতকাল থেকে কেউ একটু ভালোভাবে শ্বাস নিতে পারিনি। নিজের সাথে সাথে আরও 3 জন ব্যক্তিকে বিপদে ফেলেছে। একজনের তো 1 পা ভেঙে গেছে। ওনার চিকিৎসার পুরো খরচ রিশাদ বহন করবে। আকাশ দিতে চাইলেও রিশাদ দিতে দেয়নি। এমনিতেই রাহার চিকিৎসার পুরো খরচ আকাশ দিচ্ছে। রাহার ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে। ডান হাতের হাড় ফেটে গেছে। বুকের ডান দিকে চাপ লাগার কারণে রক্ত জমাট বেঁধে গেছে ভেতরে। ডান হাত আর পা প্লাস্টার করা হয়েছে। একে একে সকলেই কথা বলে রাহার সাথে, কিন্তু রাহার মন আকাশের সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছে। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, তোরা কথা বল, আমরা বাইরে আছি। অনন্যা শেখের কথা শুনে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। আকাশ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, তারপর রাহার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই ঢোক গিলে নেয় রাহা। অনন্যা শেখ বাইরের দিকে এগিয়ে যেতে নিলে রাহার ডেকে ওঠে, মা, কোথায় যাচ্ছ তুমি? এখানে বসে থেকো। তোমরা কথা বলো, আমি বাইরে আছি। না না না, তুমি কোথাও যাবে না। তুমি এখানে বসে থাকো, কোনো রকম সমস্যা হবে না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকায়। ছেলের রাগী চোখ মুখ আর চোয়াল দেখে বুঝতে পারে রাহা কেন ওনাকে বাইরে যেতে দিতে চাচ্ছে না। এই ছেলে যে ভয়ঙ্কর রকম রেগে আছে। গতকাল থেকে কারোর সাথে কথা বলেনি, কিছু খায়নি। দুপুরে অনন্যা শেখ জোর করে ধরে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। রাহার জ্ঞান ফেরার পর রাতে একবার আইসিইউতে দেখা করতে গিয়েছিল, তারপর আর যায়নি।
আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহাকে মাথায় তুলে আছাড় মারবে একটা। আকাশ এগিয়ে যায় রাহার কাছে, টুল টেনে পাশে বসে। গম্ভীর থমথমে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে? রাহা দুই দিকে মাথা নাড়িয়ে বলে, ভালো। শুধু ভালো? কেন? অনেক ভালো লাগার কথা না? রাহা বলে না কিছু। আকাশ ধমকে বলে, শান্তি হয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে? এক একজনের কি অবস্থা হয়েছে দেখেছ? ভাইকে দেখেছ? তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাইয়ার কেমন অবস্থা হয়েছিল তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা মা তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেমন অবস্থা হবে তাদের কোনো ধারণা আছে তোমার? বারবার নিষেধ করা সত্ত্বেও বাইক থেকে নেমে গেছ। নেমেছ তো নেমেছ অন্ধের মতো কোনো দিকে না তাকিয়ে আবার দৌড় দিয়েছ। নিজের সাথে সাথে আরো কয়েকজনকে জমের দুনিয়ায় নেওয়ার ইচ্ছা তোমার? ঝামেলা না করলে তোমার বোধহয় ভালো লাগে না, তাই না? যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? আকাশের ধমকে ধমকে বলা কথাগুলো শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় রাহা। কেঁদে কেঁদেই বলে, তুমি বলেছিলে আমাকে আর বকবে না। আকাশ আবার ধমকে বলে, বকবো না বলেছি এমন একটা কাজ করবে তাই বলে? আমি বুঝতে পারিনি তো। কোন জিনিসটা বুঝতে পারো তুমি? রাহা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে। কোথাও একটা আদর করবে, ভালোবাসবে, সেখানে অগ্নিরূপ ধারণ করে বকাঝকা করছে। অনন্যা শেখ আকাশকে উদ্দেশ্য করে বলেন, মেয়েটার এমনিতেই অবস্থা, তার প্রতি এভাবে বকছিস কেন? মেয়েটা ভয় কেঁদেই দিয়েছে। বকাঝকা না করে ভালোভাবে কথা বল, আমি বাইরে যাচ্ছি। নিজের কথা শেষ হতেই বাইরে বেরিয়ে যায় অনন্যা শেখ। কাঁদছ কেন? বকছ কেন? বকবো না? কাল থেকে আমার কেমন লাগছে তুমি বুঝবে কিভাবে? তোমার এরকম অবস্থা দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল, বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। আমার কেমন ফিল হচ্ছিল কিভাবে বোঝাবো তোমাকে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাকে নিয়ে বাঁচতাম আমি? তোমাকে ছাড়া কিভাবে থাকতাম আমি? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশের চোখ দুটো চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। রাহা নিজের চোখের পানি বাম হাত দিয়ে মুছে নেয়, বাম হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ রাহার হাতটা চেপে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, এখানটায় অনেক ব্যথা হচ্ছে কাল থেকে। তোমাকে এতবার করে বলি, তারপরও তুমি এমন বেখেলিভাবে কেন চলাফেরা করো? কাল যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? বুক থেকে রাহার হাতটা তুলে আবার হাতের উল্টো পিঠে চুমু খায়, নিজের গালে রাহার হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। হসপিটাল থেকে রাহাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আকাশ ওকে কোলে করে সোজা নিজের রুমে নিয়ে আসে। পেছন পেছন বাড়ির সবাই আসে। রাহাকে বেডে শুইয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে শাসিয়ে বলে, সারাদিন উল্টাপাল্টা কাজ, ঝামেলা করা ছাড়া তার কোনো কাজকর্মই নেই তোমার। পারলে বেড থেকে নামতে গিয়ে আরেকটা পা ভেঙে নিও। রাহা মুখটা ছোট করে বলে, বকছ কেন? ভালোভাবে বললে তো কথা তোমার মস্তিষ্ক অব্দি পৌঁছায় না, কান অব্দি গিয়ে আটকে যায়। সেই জন্যই নামবো না বেড থেকে, জীবনও নামবো না। মনে থাকে জানো, সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রাখতে হবে না, 24 ঘন্টা মনে থাকলেই হলো। আকাশ বেডের কাছ থেকে সরে আলমারির সামনে এসে দাঁড়ায়। টি শার্ট ট্রাউজার টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। সাইমা শেখ আর অনন্যা শেখ রান্না করার জন্য চলে যায়। মিলা যায় সকলের জন্য লেবু দিয়ে ঠান্ডা শরবত তৈরি করার জন্য। রিশাদ রাহাকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। বোনের অ্যাক্সিডেন্টের কারণে টেনশনে অফিসের কাজে মন বসাতে পারিনি 2 দিন। অফিসেও যায়নি, তাই আজকে যেতেই হলো। নীলা আর রাহার দাদি এসেছে রাহার সাথে। বিকেলে রিশাদ এসে নীলাকে নিয়ে যাবে। দাদি কয়েকদিন থাকবে রাহার কাছে। দুপুরে খাবার খেয়ে নেয় সবাই। অনন্যা শেখ নিজের হাতে রাহাকে খাইয়ে দেয়, মেডিসিন খাইয়ে দিয়ে ঘুমাতে বলে। সবাই বিশ্রাম নিতে রুমে চলে যায়। 2 দিন ধরে সকলের উপরেই বেশ ধকল গেছে। একটা মেয়ের জন্য 2টা ফ্যামিলির মানুষ পাগল হয়ে গিয়েছিল। এই মুহূর্তে ঘুমে আকাশের চোখ দুটো বন্ধ হয়ে আসছে অটোমেটিক। ঝামেলা রানীর জন্য 2 রাত ঘুমোতে পারিনি। ডোর ভিড়িয়ে দিয়ে জানালা লাগিয়ে দিয়ে এসে বেডে উঠে বসে। রাহা চিত হয়ে শুয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে আকাশকে দেখে চলেছে। আকাশ যেদিকে চায় রাহা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় আঘাত লেগেছে মনে নেই? ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দিক সেদিক তাকাচ্ছ কেন? তোমার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। কি হাল করেছ নিজের? আবার বকছ? কোথায় বকলাম? রাহা মুখ ছোট করে অন্যদিকে তাকিয়ে রইল। আকাশ রাহার গা ঘেঁষে শুয়ে মাথাটা উঁচু করে রাহার গালে কপালে চুমু খায়। তারপর সোজা হয়ে শুয়ে বলে, এখন ঘুমাও, আর কোনো কথা না। রাহা আবার আকাশের দিকে ঘুরে তাকায়। একটু জড়িয়ে ধরো। নিজের অবস্থা দেখেছ? জড়িয়ে ধরবো কোথায়? মাথায় ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, বাম হাতের জায়গায় জায়গায় ব্যান্ডেজ। ধরার মতো কোনো জায়গা বাদ আছে? পেটের উপর দিয়ে ধরবে? এখানে তো কিছু হয়নি। মাথার সপ্তাহ ছিঁড়ে টিড়ে গেছে নাকি? চুপচাপ ঘুমাও। রাহা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কতগুলো দিন ধরে যে জড়িয়ে ধরে ঘুমায় না, ওর কি ভালো লাগে নাকি? একটু জড়িয়ে ধরলে কি হয়? রাহার 2 চোখ পানিতে টইটুম্বর হয়ে যায়।
পাষাণ লোক একটা, একটু জড়িয়ে ধরতে বলল তাও ধরবে না, আবার ধমকও দিল। আকাশ আবার রাহার গা ঘেঁষে শোয়, আলতো করে রাহার উপরে হাত উঠিয়ে জড়িয়ে ধরে। রাহার ঘাড়ে মুখ গুজে বলে, ঘুমের ঘরে ব্যথা দিলে কিন্তু আমার দোষ নেই, তখন বলতে শোন আমি ব্যথা দিয়েছি। কেটে গেছে অনেকগুলো দিন। রাহা এখন পুরোপুরি সুস্থ। আয়েশা খানমকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে 2 মাস আগে। উনিও অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। 4টা সার্জারির কারণে শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে গেছে, তবে এখন মোটামুটি সুস্থ আছেন। এখন রাত 9টা। সকলের রাতের খাবার শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেছে। আকাশ রাহাকে রুমে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে এসে সসপ্যানে পানি গরম হতে দিয়ে দাঁড়িয়ে রইল। রাহা রুমে আসতেই আকাশের ফোন বেজে ওঠে। এগিয়ে যায় ফোনের কাছে। ফোন হাতে নিয়ে দেখা অপরিচিত একটা নাম্বার। সেভ করা নেই। ভুরু কুচকে কিছু সময় তাকিয়ে থাকার পর মনে পড়ে রিশাদের একটা নাম্বার, শেষে 78। হয়তো আকাশ এই নাম্বার সেভ করেনি। রিসিভ করবে অমনি লাইন কেটে যায়। ফোনের লক খুলতে নিতেই আবার রিং বেজে ওঠে। সময় অপচয় না করে তাড়াতাড়ি রিসিভ করে। কানে ধরে কিছু বলবে তার আগে ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো বেইব, কখন থেকে ফোন করছি? আকাশ, রিসিভ করছো না কেন? রাগ করেছ? সরি, এমন ভুল আর কখনো করব না, এবার মতো মাফ করে দিও। রাহা মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে একটা কথা বের হয় না। হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে। অপর পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মেয়েটি আবার বলে, কথা বলছো না কেন আকাশ? সরি বলছি তো, প্লিজ কথা বলো। আমি তোমাকে ওয়েট করতে বলেছিলাম আমার জন্য, ওয়েট না করে চলে গেছো কেন? আকাশ, আকাশ, শুনতে পাচ্ছ আমার কথা? উত্তর দিচ্ছ না কেন জান? কথা বলো আকাশ প্লিজ। এমন ভুল আর কখনো করবো না, প্রমিস। একটা বার কথা বলো প্লিজ। তোমার গলার স্বর না শুনলে আমার ঘুম আসবে না আকাশ। কোনো সারা শব্দ না পেয়ে ফোন কেটে দেয়। রাহা যেন বরফের ন্যায় জমে গেছে। হাত পা নড়ছে না। কে ছিল এই মেয়েটি? আকাশের সাথে কি সম্পর্ক? হাত কাঁপতে কাঁপতে ফোন নিচে পড়ে যায়। ফোন পড়ার শব্দে হুঁশ ফিরে আসে। দ্রুত ফোনটা কুড়িয়ে নেয়, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে গ্লাস পেপার ফেটে গেছে। ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দেয় দ্রুত। এটি গিয়ে বেডে বসে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, ভেতরটা পুড়ছে ভীষণ। গত কয়েকদিনের আকাশের আচরণের কথা ভাবে। গত কয়েকদিন ধরে আকাশ আগের মতো রাহার সাথে কথা বলে না। রাহা বলতে গেলেও বলার সুযোগ দেয় না। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ফোন, ল্যাপটপ আর অফিসের পেপার নিয়েই বিজি থাকে। রাহা আকাশের সাথে খুনসুটি করার চেষ্টা করলেও আকাশ বিরক্ত হয়ে রাহাকে নিজের থেকে সরিয়ে দেয়। রাতেও 12টা 1টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে থাকে। রাহার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে না। রাহা আসতে চাইলেও আসতে দেয় না। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এর আগেও অনেকবার অফিসের কাজ করেছে, কখনো এমন অদ্ভুত আচরণ করেনি। আকাশ এমন অদ্ভুত আচরণের মানে কি এই মেয়ের? এই মেয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে? রাহা নিজেকে স্বাভাবিক করার জন্য হাঁ করে বড় বড় শ্বাস টেনে নেয়। কেন হচ্ছে? কি করতে ইচ্ছে করছে? কি করবে? কিছুই মাথায় আসছে না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। চুলের ঝুঁটি খুলে চুল ব্রাশ করতে শুরু করে। অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা হাত কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে, তবে বুকের মধ্যে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। মনটা বড্ড ছটফট করছে। কফির মগ হাতে রুমে আসে আকাশ। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে সেদিকে একবার তাকায় রাহা। আকাশকে দেখতেই বুকের ভেতরের অস্থিরতা, কষ্ট, যন্ত্রণা বাড়তে থাকে। আকাশ কফির মগ হাতে বেডে গিয়ে বসে। রাহার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। রাহা দ্রুত চুলগুলো বেঁধে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার দিকে তাকাতেই নিজের অস্থির হয়ে থাকা মুখশ্রী দেখে। চোখ দুটো পানিতে টইটুম্বর। শাওয়ার অন করে 2 হাতে পানি নিয়ে মুখে দিতে শুরু করে। এতক্ষণের আটকে রাখা কান্না ঠেলে বেরিয়ে আসে। মুখে হাত চেপে কান্না বন্ধ করতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। 10 মিনিট পর নিজেকে স্বাভাবিক করে নেয়। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। আকাশের কফি খাওয়া শেষ। বেড ঠিক করে দাঁড়িয়ে আছে। রাহা টাওয়াল নিয়ে হাত মুখ মুছে নেয়। টাওয়াল রেখে পেছনে ঘুরতে নেবে তার আগেই আকাশ এসে দাঁড়ায় রাহার পেছনে। হাত বাড়িয়ে রাহাকে টেনে নেয় নিজের বাহুবন্ধনে। মুখ ডুবায় রাহার ঘাড়ে। রাহা আকাশের হাত থেকে নিজেকে আলাদা করে বেডে গিয়ে শুয়ে পড়ে চাদর মুড়ি দিয়ে। আকাশ শুধু তাকিয়ে দেখে রাহাকে। কি হলো বোঝার চেষ্টা করে। এভাবে চলে গেল কেন? কোনো সময় তো নিজেই আকাশের আলিঙ্গনে আসার জন্য ছটফট করে, আর এখন এভাবে চলে গেল। 5টা চুমুর জায়গায় 2টো চুমু কম দিলে গাল ফুলিয়ে কাঁদে। 10 মিনিট জড়িয়ে ধরে রাখার জায়গায় 5 মিনিট জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিলে ঠোঁট উল্টে কাঁদে। 5টা চুমুর জায়গায় 10টা চুমু দিতে হয়। সেই মেয়ে কিনা এভাবে দূরে সরে গেল। কি হয়েছে রাহার? ভ্রু কুঁচকে রাহার কাছে এগিয়ে যায়। তোমার কি শরীর খারাপ লাগছে রাহা? রাহা কিছু বলে না। কথা বলছো না কেন?
অসুস্থ লাগছে? না। তাহলে এভাবে চলে আসলে কেন? এমনি ভালো লাগছে না, ঘুমাবো। আকাশ আর কিছু বলে না, তবে রাহার গলার স্বর আজ অন্যরকম। হয়তো কয়েকদিন ধরে আকাশ ওর থেকে দূরে দূরে আছে, সেজন্য অভিমান করেছে। লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে রাহাকে জড়িয়ে ধরে। রাহা মুচড়ামুচড়ি শুরু করে। ঘুমাবে বলে? তাহলে এভাবে নড়ছ কেন? ছাড়ো, এভাবে ঘুম আসছে না। রাহা নিজে আকাশের থেকে নিজেকে মুক্ত করে নিয়ে অন্য পাশ ফিরে শোয়। আকাশের কুঁচকে যাওয়া কপাল, ভ্রু আরও কুঁচকে যায়। এই মেয়ে এখন অদ্ভুত আচরণ করছে কেন?